So here we are. We are now live. Hello, Mr. Kamal sir. Thank you for joining us from the very beginning. Thank you too for the invitation for the webinar. So thank you. Hello, everyone, and a very good evening to you all. I hope you are all doing great and having a good health. I am Sabit Hassan, your host for this evening. Bowet Automation and Robotics Club has been arranging inspiring events so that the student can acknowledge the advanced technology of moving world. Today, Bowet Automation and Robotics Club is bringing a special webinar focusing on robotics and advanced technological career. Our speaker for today's webinar is Mohammad Mustafizur Rahman Kamal sir, who is a higher degree researcher of Center of Accident Research and Road Safety, Queensland, Australia. He is also working on the IP Swiss Connected Vehicle pilot project in Queensland. Now we are going to move forward to start our webinar. If you have any question, feel free to type them in the comment box. I will bring it up to our speaker at the end of his presentation. So, sir, let's start the webinar. ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রোগ্রাম বিষয়বস্তু হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজিস অ্যান্ড দিস থিংস ইন আওয়ার কেরিয়ার। সো আমি প্রথমে বলবো যে রোবোটিক্স বলতেই আমরা চিন্তা করি যে রোবটের সাথে ইনভলভমেন্ট। রোবট বলতে আমরা আমাদের মাথায় একটা থিঙ্কিং চলে আসে যে একটা লৌহ মানব যেটা কোনো প্রাণ নাই অ্যান্ড এটা সম্পূর্ণ মানুষের মতো কাজ করতেছে, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড আমরা চিন্তা করি ওইরকম কোনো কিছু যদি আমরা রিয়েল লাইফে আমরা তৈরি করতে পারি, যদি হইতে পারে, এই প্যাশন সবসময় আমাদের মধ্যে কাজ করে। তো আমরা সবসময় রোবোটিক্সের প্রতি অনেকেই দেখছি যে অনেকের অনেক ইন্টারেস্ট থাকে, যারা আন্ডারগ্রেড জয়েন করে তখন থেকেই তাদের অনেক ইন্টারেস্ট তৈরি হয়। সো ওই উপলক্ষে আমিও আসছি যতটুকু পারা যায় আমার পক্ষ থেকে তোমাদের সহায়তা করতে, যাতে সবাই রোবোটিক্সের সম্পর্কে বুঝতে পারে, ধারণা পায়, প্রাথমিক ধারণা, এবং এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করে এন্ড সাথে উদ্যমী হয়ে এই ব্যাপারে কাজ করতে পারে। তো আমি প্রথমে বলতে চাই যে রোবটের অ্যাপ্লিকেশন। তো রোবোটিক্স জিনিসটা আসলে বর্তমানে সব অ্যাপ্লিকেশনেই ইউজ হইতেছে। এমন কোনো ফিল্ড নাই যেখানে রোবোটিক্স থাকতেছে না, সব জায়গায় ইউজ হইতেছে। সো রোবোটিক্সটা অনেকটা কন্ট্রোল অটোমেশনের সাথে রিলেটেড। রেগুলার কন্ট্রোল অটোমেশন অনেকটা বলতে গেলে অনেকগুলা অটোমেশনের সমন্বয়ে রোবোটিক্সটা আসলে গঠন হয়। তো অটোমেশন যেমন সব সিচুয়েশনেই সব কন্ডিশনই থাকে, সো রোবোটিক্সটাও বলতে গেলে এখন সব কন্ডিশনই থাকে। লাইক ইভেন মেকানিক্যাল, সিভিল সব সেকশনেই রোবোটিক্স আছে। ইভেন সিভিল ইঞ্জিনিয়ারিংও লাইক ব্রিজ ইন্সপেকশন রোবট দেখা যায় এখন আর কি। তো সবচেয়ে সহজ স্টার্টিং হিসাবে আন্ডারগ্রেড স্টুডেন্টরা যেটা শুরু করে, আমি নর্মালি দেখছি যে তোমরা লাইন ফলোয়ার রোবট ইউজ করো আন্ডারগ্রেড পর্যায়ে প্রথম শেখার জন্য। তো এরকম আরো অনেক রোবট আছে, লাইক বাইপেডাল হিউম্যানয়েড রোবট, লাইক মানুষের মতো দুই পায়ের হাঁটার রোবট আছে, এগুলা মানুষ স্টুডেন্টরা ইউজ করে শেখার জন্য। তো এইসব রোবট গুলা আসলে শেখার সবচেয়ে ডেপথ অ্যানালাইসিসের জন্য দরকার তোমরা কিছু প্রোফাইল ঘাটবা যারা রোবোটিক্স নিয়ে কাজ করে। এতে ভালো হয় তোমাদের জন্য শেখার জন্য যে এই রোবোটিক্স গুলো নিয়ে কতটুকু আগাইছে এবং কতটুকু তোমরা শিখতে পারতেছো এবং ভবিষ্যতে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তো আমি আসলে একটা ইউনিভার্সিটি অফ আলাবামা তুস্কালোসা, ওই ইউনিভার্সিটির একটা প্রফেসরের একটা রিসার্চ আমি দেখা যেতেছি যেটা রোবোটিক্স এর উপর, এন্ড এটা বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনে সার্জারি রোবোটিক্স অ্যাকচুয়ালি। সো আমি স্ক্রিন শেয়ার দিতেছি। দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে।
সো এটা হইতেছে যে ডক্টর জুয়েফেং ওয়াং, সে ইউনিভার্সিটি অফ আলাবামা তুস্কালুসার একজন প্রফেসর, অ্যান্ড তার প্রোফাইল এটা, অ্যান্ড তার একটা রিসার্চ রোবোটিক্সের উপর, যেটা 3D প্রিন্টেড রোবোটিক সিস্টেম ফর সার্জিক্যাল ইন্টারভেনশনস। সো এখানে সে একটা রোবোটিক সিস্টেম ক্রিয়েট করে যেটা ব্রেন টিউমার অপারেশনের জন্য এটা অটোমেটেড কাজ করে। সো এখানে আমরা দেখতেছি যে রোবটটা এখানে অনেক মেকানিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে, এবং এখানে অনেকগুলা ডিজাইন এন্ড অ্যাকচুয়েটর একসাথে ইমপ্লিমেন্ট করে কাজ করানো হইতেছে। সো অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা কমপ্লিট রোবট স্ট্রাকচার তৈরি করার জন্য আমাদের 3টা জিনিস কনসিডার করা যাইতে পারে প্রাইমারি স্টেজে। এর মধ্যে একটা হইতেছে কম্পিউটার সায়েন্স, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 3টা বেসিক একটা রোবট কমপ্লিট বিল্ড আপ করার জন্য। কম্পিউটার সায়েন্স কনসিডার করতেছি, সাপোজ জাস্ট রোবটটা পারফর্ম করার জন্য একটা কোডিং দরকার হয়। তুমি একটা কোড করবা, একটা রোবটটা একটা শর্তে চলবো, কোন শর্তে চলবো, একটা ইফ এলস কন্ডিশন দিবা, বা একটা সেন্স করতেছো কোনো কিছু, ওই জিনিসটা সেন্স করার শর্তে ও একটা কাজ করবো। ও একটা কাজ করতে হইলে অবশ্যই একটা শর্ত থাকতে হবে যে এই শর্তর বিশেষে কাজ করবে, এবং শর্তটা ওর মাথায় যদি ইনপুট দিতে চাও তো ওর জন্য একটা কোড করা লাগবে তোমার। সো এই জন্য কম্পিউটার সায়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানাদার থিং হইতেছে ইলেকট্রিক্যাল। তুমি যদি রোবটটা জাস্ট কোড করলে হইব না, এটা তুমি একটা ডিভাইসে আপলোড দিয়ে ইমপ্লিমেন্ট করে চালাইতে হবে। সো ওই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দরকার পড়ে তোমার ওই জিনিসটা, কোডটা তুমি ইলেকট্রিক্যাল ডিভাইসে আপলোড দিবা, এবং ওইটার একটা সার্কিট কানেকশন তোমার তৈরি করতে হবে। একটা পূর্ণাঙ্গ সার্কিট কানেকশন এবং পাওয়ার সিস্টেম তৈরি করার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই দরকার পড়ে। আর থার্ড আছে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমার একটা রোবট ফ্লেক্সিবলি মুভ করার জন্য ডিজাইনের অনেক ব্যাপার স্যাপার থাকে, ডিজাইন এবং ডাইনামিক্স। নর্মালি রোবটটা যখন তুমি ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে সেল করতে নিবা বা অপারেট করতে নিবা, প্রাইমারি পর্যায়ে আমরা যখন আন্ডারগ্রেড হিসেবে কাজ করি তখন আসলে মেকানিক্যাল জিনিসটা অতটা ফোকাস করে না, কারণ আমরা হয়তো মানে অনেক সাশ্রয়ী জিনিসপত্র দিয়ে আমরা রোবটটা হয়তো তৈরি করে ফেলাই, যেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য পারফেক্ট না। কিন্তু যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য করতে যাব তখন ম্যাটেরিয়াল সিলেকশনের প্রয়োজন নেব, রোবটটা তৈরি করার জন্য, এবং ওই ম্যাটেরিয়ালের পার্সপেক্টিভে রোবটটার কি পরিমাণ ওয়েট কনসিডারেশনের ব্যাপার থাকবো, সেন্টার অফ গ্র্যাভিটি কনসিডারেশনের ব্যাপার থাকবো, ওয়েট ব্যালেন্সিং এর ব্যাপার থাকবো, এন্ড আরো ব্যাপার হচ্ছে ডাইনামিক্স ক্যালকুলেশন, লাইক বিভিন্ন পয়েন্টে ফোর্সের যে এস্টিমেশন, এগুলোর অনেক ব্যাপার স্যাপার থাকে। সো একটা পূর্ণাঙ্গ রোবট তৈরি করতে গেলে আমি মনে করি যে 3টা সেকশনেরই দরকার পড়ে, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স এন্ড মেকানিক্যাল। বাট নর্মালি রোবোটিক্স নিয়ে যত রিসার্চ হয়, ইন ডেপথ রিসার্চ অ্যানালাইসিসে, যে ধরো স্পেশালি মাস্টার্স পিএইচডি যাই করে, তারা নর্মালি পূর্ণাঙ্গ রোবট ক্রিয়েটের উপর কাজ করে না, তারা রোবটের কোনো স্পেসিফিক পার্টের উপর কাজ করে। সাপোজ একটা রোবোটিক আর্মের কোনো একটা অ্যাকচুয়েটরের ইমপ্রুভমেন্টের জন্য কেউ একটা কাজ করতেছে, হ্যাঁ, তো দেখা যায় হয়তো এটা পুরোপুরি মেকানিক্যাল স্টাডিজের মধ্যে পড়া যায়, অথবা পুরোপুরি কোনো ইলেকট্রিক্যাল স্টাডিজের মধ্যে পড়া যায়। সো এটা বললাম যে একটা পূর্ণাঙ্গ রোবট তৈরি করতে একটা টিম লাগে আসলে, যেখানে 3 ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টই দরকার পড়ে। তো রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন বললাম, বিভিন্ন ফিল্ড বললাম, এখন আমি মনে করি যে কিভাবে তোমরা ইনিশিয়েট করবা রোবোটিক্সে, এটা একটু বেশি আলোচনা করা দরকার। সো আমি বলবো যে কিছু পাইতে হলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তো রোবোটিক্স শুরু করার জন্য প্রথমে দরকার পড়ে বিভিন্ন বিষয় সম্পর্কে, মানে কন্ট্রোল বা অটোমেশন সম্পর্কে তোমার একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তোমার আশেপাশে তুমি যা দেখতেছো, তুমি ট্রাই করবা এটা কিভাবে অটোমেট করা যায়, এই জিনিস একটা চিন্তা তোমার মাথায় থাকতে হবে, প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে রোবোটিক্স আসলে আমাদের দেশে, বাংলাদেশে স্পেশালি কোনো নর্মালি ওইরকম ল্যাব থাকে না, ল্যাব ফ্যাসিলিটিস নাই। তুমি কিছু একটা রোবোটিক্স এর কাজ করবা, রোবোটিক্স এর কাজ করার জন্য যে ইকুইপমেন্ট গুলো দরকার বা ডিভাইস গুলো দরকার, তোমার এগুলোর সাপোর্ট নর্মালি ইউনিভার্সিটি থেকে খুব একটা আমরা পাই না। সো আমাদের দেশে যেটা হয় যে নিজ ব্যক্তিগত উদ্যোগেই এই জিনিসগুলো আমাদের শিখা লাগে।
তো আর রোবোটিক্স কন্ট্রোলের জন্য সবচেয়ে বড় ইস্যু হয়েছে যে এখানে কিছু খরচের ব্যাপার স্যাপার থাকে, কারণ এই হার্ডওয়্যার ইকুইপমেন্ট গুলো কিনা লাগে, পাশাপাশি কোডিংও জানতে হয়, ক্যালকুলেশন তো অবশ্যই আছে। সবকিছু করার পর তুমি যখন রোবটটা বানাইবা তখন তোমার হার্ডওয়্যার গুলা তোমার কিনতে হইতে পারে, তো ওই জন্য খরচ লাগে। তো আমার সময় যেটা হয়েছে যে আন্ডারগ্রেড সিচুয়েশনে, আমার সিচুয়েশন বললে তোমরা আরো ভালো বুঝবা, যে আমি যখন কুয়েটে পড়ছি আমাদের মেকানিক্যাল থেকে আসলে কোনো রোবোটিক্স এর তেমন কোনো ছিল না, মানে প্রভাব কোনো ছিল না। ওই সময় রোবোটিক্স এর টিচারও আমার জানা মতে তেমন ছিল না। আমি সম্পূর্ণ নিজ উদ্যোগেই ইলেকট্রিক্যালের বড় ভাইদের সাথে ওই সময় দিতাম, রোবোটিক্স কেমনে কি করতে হয় এগুলা শিখতাম, বা বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার থিং লাইক আরডিনো, রাসবেরি পাই এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস এগুলা নিয়ে খুব খেয়াল করতাম। এন্ড সো এই জন্য মনে করি যে তোমরা এই জিনিসটা যখন শুরু করবা তোমাদের মাথায় থাকতে হবে যে এটা আমার প্যাশন, হ্যাঁ, টাকা পয়সা একটু খরচ হইলেও এটা আমরা করি, আমরা চালাই যাই। স্পেশালি যদি ইউনিভার্সিটি ল্যাব সাপোর্ট দেয় তাহলে অনেক ভালো। ইউনিভার্সিটির কিছু ল্যাব সাপোর্ট থাকা উচিত সব ইউনিভার্সিটির, আমি মনে করি, কিন্তু রোবোটিক্স কন্ট্রোলের ব্যাপারে, কারণ রোবোটিক্স কন্ট্রোল একটু খরচ আছে অন্যান্য ল্যাবের তুলনায়। আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি ওই মান্থলি যে টাকা দিত আমাদের বাবা মা চলার জন্য, ও থেকে কিছু সেভ টেভ কইরা ইলেকট্রিক্যাল ডিভাইস কিনতাম। বিভিন্ন দোকান ছিল, ধরো টেক শপ বিডি একটা শপ তোমার জানার জন্য, এরকম একটা দোকান, এরকম আরো কিছু দোকান ছিল। আমরা ফোন দিতাম, ফোন দিলে ওরা হয়তো কুরিয়ার করে পাঠিয়ে দিতাম, আমাদের টাকা দেওয়া লাগতো। তো এগুলা শেখার জন্য কমন একটা দোকান যেমন টেকশপ বিডি, এটা আমি শেয়ার করি, এটা তোমাদের জন্য দরকার, কমন এটা বাংলাদেশে। হ্যাঁ, সাপোজ টেকশপ বিডি, হ্যাঁ, এখানে অনেক ইকুইপমেন্ট আছে। এই যে আরডুইনো একটা মাইক্রো কন্ট্রোলার ডিভাইস যেগুলো পাওয়া যাবে এখানে, বিস্তৃতভাবে এগুলা ডিসকাস করা আছে। এগুলা একটু ঘাটলে তোমরা নর্মালি বিভিন্ন ডিভাইসের সাথে মানে ইউজ টু হইতে পারবা। এই ডিভাইসগুলা কি, এই ডিভাইসগুলা কিভাবে কাজ করে, এগুলা কোনটা আছে সেন্সর, কোনটা আছে অ্যাকচুয়েটর, কোনটা আছে কন্ট্রোলার। সো এই সবগুলা জিনিসগুলা এগুলা একটু হালকা একটু তোমরা ঘাটবা, জিনিসগুলো দেখবা, এগুলার পাশাপাশি এগুলা নেটে তোমরা সার্চ দিবা যে এগুলো কিভাবে কাজ করাইতে হয়, তাইলে তোমরা ভালো ধারণা পাইবা রোবোটিক্স এর ব্যাপারে যদি ইনিশিয়েট করতে চাও। সবচেয়ে সহজ ইনিশিয়েশন, যদি তুমি মনে করো যে তুমি লাইট অন অফ করতে পারো, লাইক এলইডি, তুমি কিছু এলইডি কিনছো, ঠিক আছে, এলইডি কিনে আমরা ফার্স্ট ইনিশিয়েশন কি করি, এলইডি গুলারে একটা প্লাস মাইনাস ওয়্যার থাকে, প্লাস মাইনাস ওয়্যার দিয়ে আমরা হয়তো ব্যাটারির সাথে অ্যাড করি, তারপর এলইডিটা জ্বলে। এটা রোবোটিক্স না, মানে এটা জাস্ট ইনিশিয়েশন, তুমি জাস্ট স্টার্ট করো। হ্যাঁ, তুমি একটা মাইক্রো কন্ট্রোলারের সাথে জিনিসটা অ্যাড করো, তুমি এলইডিটা জ্বলাইছো জাস্ট ব্যাটারির সাথে অন অফ করে, না এবার নেক্সট স্টেজে যাও, তুমি এলইডিটারে একটা শর্তের সাথে অ্যাড করো, মাইক্রো কন্ট্রোলারের সাথে অ্যাড করো, জিনিসটা এরকম ভাবে একটা সেন্সর ইউজ করো। সাপোজ কোন একটা সেন্সর কিছু সেন্স করছে, যখন ওই সেন্স করছে, ওই জিনিসটা সেন্স করলে এলইডিটা জ্বলবো, আদারওয়াইজ জ্বলবো না। তুমি একটা কন্ডিশন ক্রিয়েট করো যে সেন্সর কিছু সেন্স করব, ওই কন্ডিশন হইলে এটা কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। এইভাবে লজিক বিল্ড আপ করে করে তুমি আগাইতে থাকো। এই মানে বাস্তবিক এই কন্ট্রোল বা অটোমেশন জিনিসটা স্টার্ট হয় এইভাবেই, একদম সিম্পল থেকে। তুমি যদি চিন্তা করো একটা অনেক সেন্সর আছে বর্তমানে, এখন তুমি কিনতে পারো বাজারে, যেমন এলডিআর সেন্সর, লাইট ডিপেন্ডিং সেন্সর। আমি মনে করি এই সেন্সরের কথা অনেকেই শুনছো, যে লাইটের ইন্টেন্সিটি যত বেশি হয় এই সেন্সরের রিডিং তত বাড়তে থাকে রেজিস্টারের কারণে, এন্ড লাইট ইন্টেন্সিটি যদি কম হয় এই সেন্সরের উপর, তাহলে এই সেন্সরের রিডিং তত কমতে থাকে। তো আমি একটা আন্ডারগ্রেডে একটা কাজ করছিলাম থার্ড ইয়ারে, এটা তোমার মনে করো ইসের উপর, সাপোজ ওই এক্সাম্পল এতেই লাইট যখন বাড়তেছে, হ্যাঁ, তখন আমরা সার্ভো মোটরটারে হয়তো ঘুরাইতেছি, লাইট যখন কমতেছে তখন সার্ভো মোটরটারে আমরা ঘুরাইতেছি অপোজিটে। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আমরা আন্ডারগ্রেড একটা কাজ করছিলাম, যে ওই সোলার পাওয়ারের উপর বেসিসে, সোলার লাইটের উপর বেসিসে তোমার সোলার প্যানেল ঘুরানোটা। হ্যাঁ, এরকম অনেকে অনেক রকম কাজ করে থাকে। তো এগুলো জাস্ট ইনিশিয়েটিভ, তোমরা এগুলো জাস্ট ইনিশিয়েট করো এবং কোডিংটা শিখো। এই রোবোটিক্স কন্ট্রোলের এই ইন্টারনাল কোডিংটারে আমি দুই ভাগে ভাগ করি। হ্যাঁ,
প্রথম একটা ভাগ হইতেছে জাস্ট ইজি ওয়ে, ইফ এলস কন্ডিশন, অটোমেশন কন্ডিশন, কন্ট্রোল, রেগুলার কন্ট্রোল, ইফ এলস কন্ডিশন। তুমি জাস্ট একটা সেন্সরে একটা কিছু সেন্স করছো, ওই সেন্সের পার্সপেক্টিভে একটা অ্যাকশন দিবা। সেন্সর সেন্স করবো, ওই সেন্সের পার্সপেক্টিভে তোমার অ্যাকচুয়েটর মুভ করবো। অ্যাকচুয়েটরটা কি, হয়তো সার্ভো অথবা কোনো মোটর, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়া রেগুলার কন্ট্রোল। অ্যানাদার কন্ট্রোল, ধরে নাও তুমি চিন্তা করো তো মেশিন লার্নিং আমরা একটা ইউজ করি। মেশিন লার্নিংটা আমরা ইউজ করি ফোরকাস্টিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এটা আসলে একটু ডিফারেন্ট রেগুলার কন্ট্রোল। মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন রোবোটিক্সে একটু ডিফারেন্ট। সাপোজ তুমি যদি নর্মাল কন্ট্রোল সিস্টেমে তুমি একটা কন্ট্রোল তুমি সেন্স করছো, সেন্স করার পরপরই তুমি একটা অ্যাকশন নিতে পারবা। বাট কোনো সিচুয়েশন আমাদের তৈরি হয়, কোনো সিচুয়েশন যখন আমরা নর্মাল কন্ট্রোলটা আমরা পাই না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেটা আমরা সরাসরি পাই না। হয়তো আমাদের ওটা প্রেডিক্ট করা লাগে, অথবা কোনো অনেকগুলো প্যারামিটারের পার্সপেক্টিভে ক্লাসিফাই করা লাগে। আচ্ছা, এর একটা কমন উদাহরণ দেই। সাপোজ তুমি একটা, আচ্ছা কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই মাঝে জিজ্ঞাসা করো আমারে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো এর মাঝে একটা উদাহরণ দেই। সাপোজ তুমি একটা ইন্ডাস্ট্রি চালাইতেছো, ইন্ডাস্ট্রিতে ওয়াটার কুলিং সিস্টেম আছে মনে করো। তো ওয়াটার কুলিং সিস্টেমে চালাইতে গিয়ে এখন দেখা যায় যে এখানে অনেক সময় যে প্রতিপক্ষের সাইবার অ্যাটাক হইতে পারে। প্রতিপক্ষ এটারে তোমার ইন্ডাস্ট্রির গোলযোগ পাকায় দেওয়ার জন্য অনেক সাইবার অ্যাটাক করতে পারে। তো তুমি ইন্ডাস্ট্রিতে এই বিভিন্ন রকম এই ওয়াটার কুলিং সিস্টেমে বিভিন্ন সেন্সর আছে, বিভিন্ন পয়েন্টে এই ওয়াটার কুলিং সিস্টেমটা কাজ করতেছে। এই বিভিন্ন পয়েন্টে সেন্সর গুলো বিভিন্ন রকম রিডিং দিতেছে, ভ্যালু দিতেছে, রিডিং দিতেছে, বিভিন্ন ভ্যালু। সো যখন তোমার একটা জিনিসের গোলযোগ সৃষ্টি হইব, তখন কি হইব, এই ভ্যালু গুলা খারাপ পাওয়া যাবে, ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে, যেটা অ্যাবনর্মাল, সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তো তুমি এই জিনিসটা মেশিন লার্নিং এর মাধ্যমে ক্লাসিফাই করতে পারবা যে আইদার এটা কি অ্যাটাক হইতেছে নাকি অ্যাটাক হইতেছে না। কিভাবে? বিভিন্ন সেন্সর রিডিং গুলো আছে, অনেকগুলো সেন্সর আছে, অনেকগুলো সেন্সরের রিডিং গুলারে তুমি যদি ইয়া হিসেবে প্যারামিটার হিসেবে কনসিডার করো, যে হয়তো তুমি একটা সেন্সর কনসিডার করলে যে এই সেন্সরটাই আমার একমাত্র রিডিং, যেটা তোমার মনে করো অ্যাটাক হইলে আমি চেঞ্জ হইতেছে, এরকম নাও হইতে পারে। কোনো সময় এমন হইতে পারে যে অ্যাটাক হইলে একাধিক সেন্সরের রিডিং চেঞ্জ হইতেছে। সো এই ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং গুলা ক্লাসিফায়ার ক্ষেত্রে ইউজ করি, যে ওই একাধিক সেন্সর বা একাধিক সেন্সর রিডিং একাধিক ফিচার গুলারে আমরা ইউজ করি ক্লাসিফাই করার জন্য, মানে পুরো জিনিসটা অ্যানালাইসিস করি। একাধিক সেন্সরের ডেটা গুলারে আমরা কনসিডার করি যে প্রিভিয়াস যে ডেটা রেগুলার কন্ডিশনে কোনো অ্যাটাক হয় নাই যখন, তখন যেই ডেটাটা থাকে, তখন যেই ডেটা এটা নর্মাল ডেটা। আর যখন অ্যাটাক হয় তখন এটা হচ্ছে গিয়া তোমার বায়াস ডেটা বা যেটাই চিন্তা করি যে সিচুয়েশন। সো এই জিনিসটা আমরা ট্রেন করানোর মাধ্যমে আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে ক্লাসিফাই করি যে অ্যাটাক হইছে না হয় নাই। যদি অ্যাটাক হয় তখন আমরা এই কন্ট্রোল বা অটোমেশনের সিস্টেমে আমরা ই করবো, শর্তটা দিব, তোমার আইদার সেইটা শাট ডাউন করে দিতে পারি অথবা ডোর লক করে দিতে পারি আমরা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে। হ্যাঁ, তখন কন্ট্রোলটাতে যাইবো। কিন্তু এই কন্ট্রোলটাতে যাওয়ার আগে ডিটেকশন পর্যায়ে অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার কন্ট্রোল সিস্টেমে আমাদের হয় না, আমাদের অনেক সময় ফোরকাস্টিং প্রয়োজন হয় বা ক্লাসিফিকেশন প্রয়োজন হয়, যেটা মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা করি। সো আমি একটা কমন উদাহরণ দিলাম আর কি, মেশিন লার্নিং আমরা কিভাবে কন্ট্রোল সিস্টেমে ইউজ করি। আচ্ছা, সো আজকের আলোচনার এজেন্ডার মধ্যে অনেকগুলোর মধ্যে ছিল, সেটা হচ্ছে যে একটা হচ্ছে রোবোটিক্স, আরেকটা হচ্ছে যে মেশিন লার্নিং, এন্ড আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা আমার ফিল্ডের মধ্যে একটা। তো রোবোটিক্স নিয়ে কিছু আলোচনা করলাম, যেটা তোমরা, আমি মনে করি যে তোমাদের ইনিশিয়েট করা উচিত। আমি মনে করি যে তোমরা কন্ট্রোল, বেসিক প্রোগ্রামিং, কন্ট্রোল, অটোমেশন কনসেপ্ট, ইফ এলস লজিকের মাধ্যমে তোমরা সেন্সর এবং অ্যাকচুয়েটরের কন্ডিশন গুলো স্পেসিফাই করো, এন্ড ওই কোডটা তোমরা আর্ডুইনোতে রান করো অথবা কোনো মাইক্রো কন্ট্রোলারে রান করো, এবং এটা কোনো ডিভাইসে আপলোড করো বা একটা কমপ্লিট স্ট্রাকচার তৈরি করো রোবোটিক্স, দেন এটা রান করো এন্ড চালায় দেখো, এক্সপেরিমেন্ট করো, এক্সপেরিমেন্ট রেজাল্ট গেইন করো, দেখো সিচুয়েশন গুলো কি হয়। আর স্পেশালি যদি তোমরা হার্ডওয়্যার বিল্ড আপ করতে চাও, কোনো সময় ডিলে করবা না জিনিসটা তৈরি করতে। সো যদি ড্রিল মেশিন কিনা লাগে, মিনি হ্যান্ড ড্রিল আছে, বা আমি মনে করি ওই সময় আমরা প্রাইমারি ভাবে রোবোটিক্স এর ইকুইপমেন্ট তৈরি করার জন্য অনেক সময় প্লাস্টিক বোর্ড ইউজ করতাম। প্লাস্টিক বোর্ড, তারপরে
স্ক্রু, ড্রিল মেশিন, এগুলোতে স্ক্রু বিল্ড আপ করে আমরা স্ট্রাকচার তৈরি করতাম। তারপরে ওগুলোর সাথে অ্যাকচুয়েটর গুলো ইউজ করতাম। ধরো সার্ভো মোটর ইউজ করতেছি বা মোটর ইউজ করতেছি ওগুলো মুভ করার জন্য, এন্ড ওই প্রোগ্রামটা হয়তো আমরা মাইক্রো কন্ট্রোলার ইনপুট দিয়ে দিতাম, ওই প্রোগ্রাম অনুযায়ী মুভ করবো, এরকম রোবোটিক্সটা কাজ করবো। সো রোবোটিক্স নিয়ে আমি আপাতত সারমর্ম টানতেছি, পরবর্তীতে মেশিন লার্নিং এ যেতেছি। সো মেশিন লার্নিং বর্তমানে খুব ফ্রিকুয়েন্ট ইউজ হইতেছে, এখন এই ফিল্ডটা খুব হট টপিক, সবাই এই ব্যাপারে আসলে খুবই আগ্রহী। এবং যেমন আমি বলছি কন্ট্রোল অটোমেশন সব ফিল্ডে ইউজ হয়, রোবোটিক্স তো সবকিছুতেই অ্যাপ্লিকেশন আছে, এমন কোনো ফিল্ড নাই যে ফিল্ডে রোবোটিক্স নাই। ঠিক তেমনই মেশিন লার্নিং ও এখন এভরি ফিল্ডে ইউজ হইতেছে, এমন কোনো ফিল্ড নাই যে ফিল্ডে আসলে মেশিন লার্নিং ইউজ হইতেছে না। কারণ ফোরকাস্টিং, অটোমেশন যেমন সবকিছুতেই দরকার পড়ে, ফোরকাস্টিং বা ফিউচার প্রেডিকশন সবকিছুতেই দরকার পড়ে। সো মেশিন লার্নিংটা আসলে অনেকটা এরকম যে বলতে গেলে তুমি একটা মানুষটা গেস করতেছো, মানুষটা কেমন হইতে পারে। হ্যাঁ, এই মানুষটা গেস করার জন্য তুমি কিন্তু কোনোভাবে এই মানুষটারে প্রথম দিন দেখেই বুঝতে পারো না, প্রথম দেখায় কেউ চিনে না। 5-10 দিন যায়, তুমি তার সাথে মিশো, তারপরে তুমি বুঝতে পারো মানুষটা কেমন, বা তোমার সাথে চলতে গেলে তুমি তার সাথে কিরকম ভাবে তার লগে তোমার চলা লাগবে, অ্যাডাপ্ট করা লাগবে। তো এটা কিসের মাধ্যমে তুমি এটা বুঝতে পারো? কারণ তুমি ওই 5-10 দিন তুমি তার সাথে চলছো, তুমি তার তথ্য দেখছো, তথ্য নিছো তার থেকে, সে কেমন, সে তার বিভিন্ন, এক প্রকার এটা বলতে গেলে তুমি তার ডেটা কালেক্ট করছো 5 দিনের। তুমি 5 দিন তার সাথে চলছো, 5 দিন তার ডেটা কালেক্ট করছো, বিভিন্ন পয়েন্টের ডেটা কালেক্ট করছো, সে কোন সময় কিরকম করে, কোন জিনিসটা করলে সে কিরকম করে, ওই এই বিভিন্ন পয়েন্ট গুলা তুমি চিন্তা করো ফিচার, যে এই ফিচার বা প্যারামিটার গুলা পার্সপেক্টিভে সে কিরকম বিহেভিয়ার করে, এগুলোর উপরে ভিত্তি করে তুমি 5-10 দিন পর তুমি চিন্তা করো যে আমার একটা কোনো দরকারে সে কিরকম বিহেভ করবো। মেশিন লার্নিং জিনিসটা এরকমই, যে বিগত একটা সময় একটা কিছু ডেটা কালেক্ট করে ওই জিনিসটার পার্সপেক্টিভে আমরা কোনো একটা কিছু প্রেডিক্ট করি যে ওই জিনিসটা কিরকম ভাবে বিহেভ করবে। সাপোজ ওয়েদার ফোরকাস্ট মনে করো আমরা বিগত এক সপ্তাহের ডেটা কালেকশন করি, সো অবশ্যই যে কোনো কিছু না, ওয়েদারের ডেটা এবং ওয়েদার সাথে রিলেটেড যেসব জিনিস ওগুলার ডেটা যতটুকু কালেক্ট করা যায় আমরা কালেক্ট করি। তারপরে 10 দিন পর আমরা সাপোজ হয়তো আমরা ওয়েদারটা ফোরকাস্ট করলাম যে কতটুকু রেজাল্ট কি আসে, আমরা একটা প্রেডিক্ট করলাম যে আগামীকাল বৃষ্টি হইতে পারে না হইতে পারে। এটা কমন উদাহরণ মেশিন লার্নিং এর ক্ষেত্রে সবাই ইউজ করে ওয়েদার ফোরকাস্ট। কিন্তু মেশিন লার্নিং এখন খুব বিস্তৃত পর্যায়ে চলে গেছে, এটা ওয়েদার ফোরকাস্টিং এখন কিছু না, এখন এভরি ফিল্ডে এটা ইউজ হয়। তো মানুষকে বোঝার যেমন এটা মাথার মধ্যে অটোমেটিক কাজ করে, ঠিক মেশিন লার্নিং আমরা আর কি ওই জিনিসটা ডেটা নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিংটা একটা জিনিসের ফোরকাস্টিং এর, ওই জিনিসটা মেশিন রে বুঝাই দেওয়াটা হচ্ছে কি মেশিন লার্নিং। এই প্রেডিকশনের ব্যাপারটা বা ক্লাসিফিকেশন ব্যাপারটা মেশিন রে বুঝাই দেওয়ার মধ্যেই মেশিন লার্নিং। এর আগে যে আমি একটা এক্সাম্পল দিছিলাম ওই যে অ্যাটাক ও নন অ্যাটাক যে জিনিসটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে, ওইটা ছিল তোমার ক্লাসিফিকেশন। মেশিন লার্নিং তে নরমালি আমরা দুইটা কাজ করি, একটা ক্লাসিফিকেশন যে একটা সিচুয়েশন তৈরি হইলে এটা বোঝা যে এটা একটা সিচুয়েশনটা কোন সিচুয়েশন হইছে, অ্যাটাক হইছে না নন অ্যাটাক হইছে, এটা আমরা একটা করি। আর একটা হচ্ছে প্রেডিকশন, যে সামনে কি হইতে পারে। হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা করি। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমি আসলে কিছু জিনিস সাজেস্ট করতে চাই এই জন্য যে তোমরা যারা ইনিশিয়েট করো মেশিন লার্নিং তারা যাতে কিছু হেল্প পাও মেশিন লার্নিং ব্যাপারে শিখতে চাইলে। যদি তোমরা অনেকে আছে, কারণ মেশিন লার্নিং ফিল্ডটা আসলে অনেক নতুন, আমি জানি যে বাংলাদেশে আসলে অনেকেই শিখতে চাইতেছে, কিন্তু এই জিনিসটা গাইডেন্স দরকার। স্ক্রিন শেয়ার করি আমি। তোমরা যদি মেশিন লার্নিং শিখতে চাও, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মেশিন লার্নিং শিখতে চাইলে অনেকগুলা সিস্টেম আছে। ধরো কেউ পাইথন দিয়ে মেশিন লার্নিং করে, কেউ ম্যাটল্যাব দিয়ে করে, ঠিক আছে? এটা আপ টু ইউ। আমি পাইথন ইউজ করি, ম্যাটল্যাব ইউজ করি না নরমালি। সো পাইথনের ব্যাপারে যদি আমি বলি যে পাইথন নরমালি ইজি মেশিন লার্নিং এর জন্য, যদি তুমি সাইকিট লার্ন এই লাইব্রেরিটা ইউজ করো। তো শেখার জন্য প্রিলিমিনারি ভাবে আমি বলবো যে কোর্সেরাতে বিভিন্ন রকম কোর্স আছে, ঠিক আছে? তো কোর্সেরার কোর্সগুলা বলতে গেলে ফ্রি, কারণ এখানে ফান্ডিং অ্যাপ্লিকেশন করা যায়।
ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করা যায়, এখানে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল এইড অ্যাভেলেবল। তুমি যদি এখানে অ্যাপ্লাই করো এবং কিছু ইনফরমেশন দাও, ওরা 15 দিন পরে এটা ফ্রি করে দেয়। আশা করি তোমরা এই কোর্সের এই মেশিন লার্নিং এই সহজ কোর্সগুলো করে তোমরা কিছু শুরু করতে পারবা। সো এখানে আমি দুইটা কোর্স দেখাইতেছি, একটা হইতাছে মেশিন লার্নিং উইথ পাইথন এন্ড মেশিন লার্নিং উইথ রেগুলার মেশিন লার্নিং স্ট্যানফোর্ড বাই অ্যান্ড্রিউ এনচি। এরা একটু ডিটেইলড। হ্যাঁ, কেউ যদি মেশিন লার্নিং সম্পর্কে ইন ডেপথ ডিটেইল জানতে চায়, এটা ইন্টারনাল অ্যালগোরিদম এন্ড কিভাবে কাজ করে ডিটেইল জানতে চায়, তার জন্য এই কোর্সটা ঠিক আছে, হ্যাঁ শুরু করতে পারে। বাট ইনিশিয়ালি কেউ যদি জাস্ট আর্লি প্রজেক্ট বেসিস কাজ করতে চায়, আমি সাজেস্ট করবো এই কোর্সটা ফাস্ট করে ভিডিওগুলো দেখে এবং ফার্স্ট ইনফরমেশন গুলো নিয়ে এবং কোড কিভাবে করতে হয় শেখা, তারপর সে মেশিন লার্নিং এ শুরু করে দেয়। এন্ড ডিটেইল জানতে চাইলে তারপরে সে ফার্দার এটা চালাতে পারে। এন্ড সাজেস্ট করি যাতে যদি কোডিং শিখতে চাও পাইথনে মেশিন লার্নিং এর রেগুলার মেশিন লার্নিং এর জন্য আমি মিন করতেছি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নেই। হ্যাঁ, মেশিন লার্নিং পুরো সেক্টরটা আমি 3টা ভাগে ভাগ করতেছি। ট্রেডিশনাল মেশিন লার্নিং, যেটা সবচেয়ে আমরা ধরে নেই যে শ্যালো বা সফট, লেস কমপ্লেক্স, সিম্পল অ্যালগোরিদম যেটাতে থাকে ট্রেডিশনাল মেশিন লার্নিং। এখানে থাকে কিছু অ্যালগোরিদম আছে, র্যান্ডম ফরেস্ট, তারপর সাপোর্ট ভেক্টর মেশিন, কে নিয়ারেস্ট নেইবর, হ্যাঁ এরকম কিছু শ্যালো অ্যালগোরিদম আছে, ডিসিশন ট্রি। এই চারটাই মেইনলি পপুলার, সবচেয়ে মানে কমন নাকি, এবং এগুলো ইফেক্টিভ নরমালি। আরো কিছু আছে, নাইভ বেজ আছে, আরো হাবিজাবি আছে কিছু। সো এগুলো হচ্ছে ট্রেডিশনাল মেশিন লার্নিং। এগুলা কাজ করে, তবে এগুলা নরমালি ডেটা যদি কম থাকে তখন ভালো কাজ করে, নরমালি ওগুলোর জন্য কাজ করে। ডেটা কম থাকলে মোটামুটি একটা ক্লাসিফিকেশন ওরা করার জন্য। এগুলো খুব সিম্পল অ্যালগোরিদম। তো অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে সিম্পল এই অল্প ডেটা দেওয়া হয় না। অনেক জটিল প্রেডিকশনের জন্য যখন তুমি সিম্পল কোনো কিছু প্রেডিকশন করবা তখন এটা ফাইন, বাট অনেক সময় আমরা অনেক কমপ্লেক্স সিচুয়েশন প্রেডিক্ট বা অ্যানালাইসিস করি বা ক্লাসিফিকেশন করি। ওইসব সিচুয়েশনে আমরা ডিপ লার্নিং ইউজ করি। এটা মেশিন লার্নিং এরই একটা ডোমেইন, ঠিক আছে? ট্রেডিশনাল মেশিন লার্নিং থেকে কমপ্লেক্স। ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং পার্থক্যটা এই জায়গায় যে ডিপ লার্নিংটা আমরা কেন ইউজ করি। ডিপ লার্নিংটা আমরা ইউজ করি ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলোতে। যখন আমরা ডেটা ফিড দেই তখন দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণে একুরেসি বা একটা রেজাল্ট চলে আসে, আমাদের প্রেডিকশনের একটা ফোরকাস্টের একটা রেজাল্ট আসে, এবং ওই রেজাল্টটা আমরা আসলে ডিটারমাইন করি বিভিন্ন প্যারামিটার আছে, যেমন একুরেসি একটা প্যারামিটার, যে রেজাল্টটা কতটুকু একুরেট হয়েছে অরিজিনালের সাথে। কিন্তু দেখা যায় যে ট্রেডিশনাল মেশিন লার্নিং গুলো এতই শ্যালো যে অনেক সময় এগুলা দিয়া যথেষ্ট পরিমাণ একুরেসি পাওয়া যায় না। তখন আমাদের ডিপ লার্নিং এ যাওয়া লাগে এবং অনেক বেশি ডেটা প্রয়োজন হয়। সো ডিপ লার্নিং এর ক্ষেত্রে যেটা হয় যে ডেটা পরিমাণ অনেক বেশি লাগে এবং ক্লাসিফিকেশন একুরেসি বা রেজাল্ট পারফরমেন্স, যাবতীয় পারফরমেন্স সব ভালো আসে। আর ওই সেম জিনিস তখন এই অধিক পরিমাণ ডেটা ইভেন যদি তুমি ট্রেডিশনাল মেশিন লার্নিং ইউজ করো, ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় ওই অ্যালগোরিদম গুলো এতটাই সিম্পল যে ওগুলোর একুরেসি একটা নির্দিষ্ট লেভেলের উপরে আর বাড়ে না, ওগুলা স্ট্রাকচার খুব সিম্পল। এই জন্য ডিপ লার্নিং স্ট্রাকচার কমপ্লেক্স, ডেটা বেশি পেলে এটা একুরেসিও ভালো আসে। সো এই কারণে আমরা ডিপ লার্নিং ইউজ করি। সো ট্রেডিশনাল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর লাস্ট আরেকটা সেকশন হইতেছে যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। সো এটা হচ্ছে টাইম সিরিজ বেসড ক্লাসিফিকেশন। সো অনেক সময় অনেক সিচুয়েশন আসে যে তোমার ট্রেডিশনাল মেশিন লার্নিং, ডিপ লার্নিং কোনোটাই পারফেক্ট না। যেমন কোন সিচুয়েশন টাইমের উপর ডিপেন্ড করে। সাপোজ তুমি একটা কিছু মোশন প্রেডিক্ট করতেছো, যেমন কমন এক্সাম্পল হইতেছে যে যারা কথা বলতে পারে না তাদের জন্য বিভিন্ন সাইন শো করে না, বিভিন্ন সাইন গেস্টার, হ্যান্ড গেস্টার ইউজ করে সাইনের সাথে। সো এই সাইন গুলা যে ইউজ করে এগুলোর সাথে টাইমিং এর একটা ব্যাপার থাকে, যে এই সাইনটা কোনটা আগে এবং কোনটা পরে, এবং অল্প একটু ডিফারেন্সে কোনটা আগে এবং কোনটা পরে, অল্প একটু ডিফারেন্সে এটা অনেকটা ভেরি করে। হ্যাঁ, অল্প একটু ডিফারেন্সে একটু ভেরি করে। সো এইসব সিচুয়েশনে আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা আমরা ইউজ করি নরমালি।
সবচেয়ে আরো একটা ইজি এক্সাম্পল যদি দেই, আমার ক্ষেত্রে আমি আমার মাস্টার্স রিসার্চের একটা ব্যাখ্যা দেই। আমার মাস্টার্স রিসার্চ আমি যে করতেছি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের, এটা যাচ্ছে যে ইন্টারসেকশন রোড সেফটিতে ইন্টারসেকশন গুলাতে ভেহিকেল গুলা রেড লাইট রানিং অথবা রানিং করবে না, রেড লাইট রানিং ভায়োলেশন করবে কিনা বা করবে না, এটা আমরা প্রেডিক্ট করতেছি। সো এটা অনেকটা এরকম যে এই দেশের অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভে সিগন্যালাইজ ইন্টারসেকশন গুলাতে যদি ওরা রেড লাইট রান করে, তাহলে এটা আমরা একটা ওয়ার্নিং সিস্টেম দিব যে এটা রেড লাইট রান করতেছে। তো এই ওয়ার্নিং সিস্টেমটা আমরা আগে থেকেই যদি প্রেডিক্ট করতে পারি যে ওরা রেড লাইট রান করবো কিনা, তাহলে এটা আমাদের জন্য ভালো। কারণ যখন একটা ভেহিকেল ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে রেড সিগন্যাল, হ্যাঁ, কিন্তু তারপরও সে রেড লাইট রান করতে পারে, কিন্তু তখন আমরা জানি না। যদি আমরা না জানি তখন কি করি যে অপর পাশে আমরা সিগন্যাল গ্রিন করে দিতেছি, অপর পাশে সিগন্যাল গ্রিন করে দিলে ওই পাশের ভেহিকেল চলাচল শুরু হয়ে যাবে। তো এখানে কেউ যদি রেড সিগন্যাল ব্রেক করে ফেলে তখন একটা রাইট অ্যাঙ্গেল কলিশন তৈরি হবে দুই পাশে। কিন্তু আমরা যদি আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে একটা ভেহিকেল আমরা রেড সিগন্যাল দিয়ে দিছি, তারপরও রেড লাইটটা রান করবো কিনা, যদি আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, তাইলে আমরা কি করতে পারি, আমরা একটা অল রেড এক্সটেনশন তৈরি করতে পারি যে আমরা সব পুরো ইন্টারসেকশনে রেড, পুরা ইন্টারসেকশন রেডটা আমরা কয়েক সেকেন্ড এক্সটেন্ড করব। সাপোজ অপর পাশে যে গ্রিন সিগন্যাল দেওয়ার কথা, ওটা আমরা গ্রিন সিগন্যাল দিলাম না, আমরা প্রেডিক্ট করলাম রেড লাইট টার্ন করতে পারে, আমরা অপর পাশে স্টিল রেড সিগন্যাল রেখে দিলাম কয়েক সেকেন্ড এক্সট্রা, যতক্ষণ না পর্যন্ত ও রেড লাইট রান করে পার না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এক্সট্রা একটা রেড ডাইনামিক একটা অলরেডি এক্সটেনশন করে দিলাম। হ্যাঁ, এটা একটা আমি একটা কাজ করতেছি আমার মাস্টার্স প্রজেক্টে রোড সেফটির উপর। সো এই ক্ষেত্রে টাইম সিরিজের একটা ইম্পর্টেন্স আছে। টাইম সিরিজের ইম্পর্টেন্সটা কোন জায়গায়, ভেহিকেলটা যখন আগায় ইন্টারসেকশনের দিকে, ডিফারেন্ট পয়েন্টে যত মুভমেন্ট আগাইতে থাকে ভেহিকেলটা ইন্টারসেকশনের দিকে, তত মুভমেন্ট পর পর ওর একটা চেঞ্জ হয়, নির্দিষ্ট টাইম পর পর একটা চেঞ্জ হয়, স্পিডের একটা চেঞ্জ হয়। হ্যাঁ, এই স্পিডের এই চেঞ্জটা টাইমের সাথে একটা রিলেশন থাকে। এই টাইমের রিলেশনটা আমরা এই কারণে আমরা এই টাইম সিরিজ ক্লাসিফায়ার ইউজ করি। টাইমের সাপেক্ষে যেহেতু স্পিড, এক্সিলারেশন বা ইয়াও রেট বা যে প্যারামিটারগুলো আমরা কনসিডার করি, ওগুলোর যে চেঞ্জ আসতেছে, এই জন্য আমরা টাইম সিরিজ ক্লাসিফিকেশন ইউজ করি। সো এই তিনটা ক্লাসিফিকেশন আমি বললাম। আর টাইম সিরিজ ক্লাসিফিকেশনের মধ্যে কমন সবচেয়ে ভালো বা মানুষ কনসিডার করে যেটা হচ্ছে যে এলএসটিএম আর জিআরইউ, লং শর্ট টার্ম মেমোরি আর গেটেড রিকারেন্ট ইউনিট। সো ইন শর্ট এক লাইনে বলি, এলএসটিএম এন্ড জিআরইউ দুইটার পার্থক্য হইতাছে যে তোমার এলএসটিএম হইতাছে তোমার জিআরইউ অনেকটা এরকম যে প্রিভিয়াস ফুল ডোমেইন কনসিডার করে, আর এলএসটিএম এটা এরকম যে অনেকটা যে জিনিসটা দরকার নাই কনসিডার করার, ওই জিনিসটা ভুলা যায়, আবার পরবর্তীতে ওটা মনে করে। এই জিনিসটা পরবর্তীতে সুযোগ হইলে আমি ডিটেল তোমাদের বুঝাবো, হয়তো আজকে সময় অনেক কম। আচ্ছা, সো মেশিন লার্নিং নিয়ে কিছু সফট আলোচনা করলাম। তো এবার আমি ওই ভিডিও লিংক শেয়ারে চলে যাই, যাতে তোমরা এই শুরু করতে পারো কিছুটা মেশিন লার্নিং এর উপর, যাতে হেল্প পাও। জি স্যার। হ্যাঁ, এগুলো হইতেছে ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য, সাইকিট লার্ন হইতেছে ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য। ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য এই লাইব্রেরিটা আমরা ইউজ করি, এবং এই যে এই কোর্সটা দেখাইলাম এটাও ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য, শেখার জন্য র্যান্ডম ফরেস্ট বা সাপোর্ট ভেক্টর মেশিন বা ডিসিশন ট্রি এইসবের জন্য। এন্ড তোমরা যদি কোডিং শিখতে চাও, কোডিং শিখতে চাইলে এখানে কিছু ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে, আমি মনে করি এগুলো তোমাদের হেল্প করবে। এই লিঙ্কটা তোমরা ইউজ করতে পারো। এই মেশিন লার্নিং উইথ পাইথন লিখলেই তোমরা এই জিনিসটা চলে আসবে এখানে। আমার জন্য এটা হেল্প হয়েছিল, মেশিন লার্নিং এর কিছু টিউটোরিয়াল আছে। এই যে এই লোকটা খুব সিম্পল ভাবে আলোচনা করে, ইন্ডিয়ান মেবি যতটুকু জানা মতে, উনি খুব সিম্পল ভাবে মেশিন লার্নিং এর জিনিসগুলো আলোচনা করে। এখানে তুমি ইজিলি তুমি মেশিন লার্নিং এর জিনিসটা বুঝতে পারবা, এবং কোড গুলাও মানে দেওয়া আছে। সাপোজ একটা ভিডিও, ওর একটা ভিডিও তোমরা একটু স্ক্রল ডাউন করলে তোমরা এই যে কোড গুলা পাইবা, গিটহাবের কোড লিংক শেয়ার করা আছে, এখানে কোড শেয়ার করা আছে, এমনকি তোমার এই ডেটাও এখানে শেয়ার করা আছে। সো তুমি পাইথনে জুপিটার নোটবুক বা যেটা ইউজ করো, স্পাইডার যেটা ইউজ করো, ওপেন করেই এই তোমরা ই করবা, ডেটা আপলোড দিয়া এইরকম কোড রান করা শুরু করবা।
রান করে বিভিন্নভাবে ট্রাই করা শুরু করবা যে কিভাবে প্রেডিকশন হইতেছে, কিভাবে ক্লাসিফিকেশন হইতেছে, এগুলা শিখতে। এটা হচ্ছে ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য। আর যদি তোমরা ডিপ লার্নিং শিখতে চাও, তাইলেও আমি বলবো যে কোর্সেরার প্রথম একটা ডিপ লার্নিং এর একটা কোর্স করে নিবা। ডিপ লার্নিং এর কোর্সের একটা কোর্স আছে বেসিক, ওটা করে নিবা। ওটা করার পর সাথে সাথেই তোমরা কোডিং এ হাত দিবা। এন্ড ডিপ লার্নিং এর জন্য পাইথনে আসলে অনেকগুলো লাইব্রেরি আছে। এর মধ্যে পপুলার হইতেছে গিয়ে, সবচেয়ে পপুলার হইতেছে গিয়ে পাইটর্চ আর টেনসরফ্লো। সো আমার ক্ষেত্রে আমি কাজ করি পাইটর্চ নিয়ে। তোমাদের আমি সবসময় সাজেস্ট করি পাইটর্চ এর ব্যাপারে, কারণ ওয়ার্ল্ড চেঞ্জ হইতেছে, পাইটর্চ এর দিকে সবাই আগায় যেতেছে আমি মনে করি। এবং অনেকে টেনসরফ্লো নিয়ে কাজ করে, ওইটাও ভালো। ঠিক আছে, সো পাইটর্চ নিয়ে কাজ করতে চাইলে পাইটর্চ এর লিংক এটা, এখানে তোমরা অনেক কিছুর কোড তোমরা পাইবা পাইটর্চ এর রিলেটেড। এন্ড পাইটর্চ রিলেটেড টিউটোরিয়ালও আছে, যেগুলো যদি জানতে চাও এই 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 ডোমাইনে গেলে তোমরা হয়তো পাইতে পারো। পাইটর্চ এর অনেক টিউটোরিয়াল এই ডোমাইনে পাইবা, এগুলো খুব ইজি শেখার জন্য। এন্ড রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কোডও তোমরা পাইটর্চ এগুলো সার্চ দিলে পেয়ে যাবে সরাসরি ভাবে। ওকে, সো স্টপ শেয়ারিং। সো নেক্সট, ইন শর্ট, আমি লাস্ট আলোচনা করতে যেতেছি। লাস্ট এজেন্ডা হইতেছে যে আমার ফিল্ড ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। আমি আমার ফিল্ডে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে কাজ করতেছি। এটা আমাদের এখানে আমি যে প্রজেক্টে কাজ করতেছি, ইপসুইচ কানেক্টেড ভেহিকল পাইলট প্রজেক্ট। কানেক্টেড ভেহিকল কনসেপ্টটা হইতেছে গিয়া ডিফারেন্ট ফ্রম অটোনোমাস ভেহিকল। অটোনোমাস ভেহিকল হইতেছে ফুল অটোনোমাস, ওইটাতে এভরিথিং, কোনো ড্রাইভার থাকে না, বা ড্রাইভার থাকলেও এভরিথিং ভেহিকলটা কন্ট্রোল করে। বাট কানেক্টেড ভেহিকলটা হইতেছে জাস্ট রেগুলার ওয়্যারলেস কমিউনিকেশন বেসড, নন রেগুলার কনভেনশনাল ভেহিকল, বাট সাম অ্যাসিস্টিং ডিভাইস থাকবে, যেটার মাধ্যমে ওয়্যারলেস কমিউনিকেশন হইব। ভেহিকল টু ভেহিকল একটা কমিউনিকেশন থাকবো, ভেহিকল টু ইনফ্রাস্ট্রাকচার বা ইন্টারসেকশন একটা কমিউনিকেশন থাকবো, কিছু ওয়ার্নিং দিব ড্রাইভাররে, কিছু সিগন্যাল দিব। সাপোজ সামনে পেডেস্ট্রিয়ান পাস হইতেছে, ড্রাইভার অনেক আগে একটা ওয়ার্নিং দিয়ে দিল যে তুমি টার্ন করার আগে জানা নাও যে এখানে একটা পেডেস্ট্রিয়ান ক্রসিং হইতেছে। সো সে আগে থেকেই অ্যাওয়ার হয়ে গেল যে সিগন্যাল অবশ্যই রেড হইব। সে রেড সিগন্যাল হওয়ার আগেই সে অ্যাওয়ার হয়ে গেলে এই ক্ষেত্রে রেড লাইট রানিং এর চান্স আরো আগে থাকে না, সে আগে থেমে গেল, এতে সিকিউরিটি বাড়ে। সো আমরা, বা সাপোজ মনে করো যেমন আমি যেটা বললাম, আমার মাস্টার্স এর প্রজেক্ট যেটা বললাম যে রেড লাইট রানিং এর যে প্রেডিকশনটা, ওইটাও ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের এই কাজ। বা আমরা রোড ওয়ার্ক জোনে সাপোজ আমরা বিভিন্ন ওয়ার্নিং সিচুয়েশন তৈরি করতে পারি, যে সামনে একটা রোড ওয়ার্ক জোন আছে, ড্রাইভার যখন আগাইতেছে আমরা একটা ওয়ার্নিং দিয়ে দিলাম যে রোড ওয়ার্ক জোন সামনে আছে। এরকম একটা আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করি। তো আমাদের এই ইপসুইচ কানেক্টেড ভেহিকল পাইলটে আমরা যেটা করতেছি, যে এটা বাংলাদেশের যেমন ওই বিআরটিসি গভর্নমেন্টের রোড ট্রান্সপোর্টের গ্রুপ, তো এইখানে রোড ট্রান্সপোর্টের গ্রুপ হচ্ছে টিএমআর, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট এন্ড মেইন রোড। তো ওই গ্রুপের সাথে সম্মিলিতভাবে আমরা কাজ করতেছি আর কি, ওই গ্রুপের আন্ডারে। তো ওদের সাথে কাজ করতে যে ওরা জিনিসটা এরকম ভাবে জিনিসটা স্ট্রাকচার তৈরি করছে যে কুইন্সল্যান্ডে ইপসুইচ একটা এরিয়াতে ওরা 500 ভেহিকেল করছে। ভেহিকেলের মধ্যে 500 ভেহিকেলের মধ্যে ওরা এই অ্যাডভান্স ডিভাইস গুলা ইনস্টল করছে। তো 500 ভেহিকেল এটা ওরা নিজেরা তৈরি করে না, এটা নর্মাল ওই এলাকায় মানুষ যারা রান করে, ভেহিকেল চালায়, এগুলা ড্রাইভ করে, তাদের জাস্ট অফার দিছে যে আপনারা 1 বছরের জন্য আমরা এই ভেহিকেল এই ডিভাইস গুলা অ্যাড করবো, বিনিময়ে আমরা $500 মতো দিব, এরকম সামথিং। এন্ড ওরা এই টেস্ট চালাইবো আর কি, এরকম সামথিং একটা লম্বা সময় ওরা রান করাইবো। এবং 31টা ইন্টারসেকশনের মধ্যে দিয়ে ওরা ভেহিকেল গুলা পাস করছে, একটা এরিয়া জোন দেওয়া আছে, এবং ওই ডেটা গুলো ওরা কালেক্ট করবো 31টা ইন্টারসেকশনের মধ্যে দিয়ে। সো এটা অ্যারাউন্ড 1 ইয়ারের মতো, বিকজ গত বছর সেপ্টেম্বর শুরু হয়েছে, এই বছর নভেম্বরে শেষ হইব সামথিং এরকম। সো এই ডেটা গুলো ওরা কালেক্ট করবো বিভিন্ন সময়ে, ভেহিকেলের মুভমেন্ট, এবং ওই ওই মুভমেন্ট, ওই সিচুয়েশনে, ওই টাইমে ভেহিকেল স্পিড কেমন ছিল, এক্সিলারেশন কেমন ছিল, ইয়ার রেট কি, লঙ্গিটিউডিনাল ল্যাটারাল এক্সিলারেশন, আরো যত প্যারামিটার আছে, এবং ওয়েদার কন্ডিশন, সবকিছু ওরা ইনফরমেশন গুলো কালেক্ট করবো, টাইম, পজিশন, যেটা বললে আমরা ভেহিকেল ট্রাজেক্টরি আর কি।
তো এই ইনফরমেশন গুলা হইতেছে আমরা ডেটা হিসাবে কালেক্ট করতেছি। সো আমরা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ কি করি, এটাই তো করি, আমাদের জাস্ট দরকার হইতেছে ডেটা। হ্যাঁ, ওই ডেটা গুলো আমরা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে আমরা একটা একটা সম্পর্ক তৈরি করি, যে কোন সম্পর্কে আমরা একটা ডিফারেন্স পাইতেছি, যে আমরা মেশিন লার্নিং দিয়ে প্রেডিক্ট করতে পারি। সো ওই ইনফরমেশন বা ওই ট্র্যাজেক্টরি ডেটা দিয়া, যেমন লাস্ট টাইম আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে একটা ইন্টারসেকশনে ভেহিকেলের মুভমেন্ট প্রেডিক্ট করছিলাম ওই ডেটা গুলা দিয়া, যে একটা ভেহিকেল ইন্টারসেকশনের দিকে আগাইতেছে, সো ওই ভেহিকেলটা কি স্ট্রেট চলে যাব নাকি সে টার্ন করব, এই জিনিসটা আমি লাস্ট টাইম আমি প্রেডিক্ট করছিলাম। এন্ড এটা এখন আমি কাজ করতেছি এবং সবকিছু রেডি করা, এবং এটা আমি করছিলাম ইয়ার মাধ্যমে, লং শর্ট টার্ম মেমোরি আর গেটেড রিকারেন্ট ইউনিট দুইটা ইউজ করে। এন্ড এতে ফলটা কোন জায়গায়, ধরো ইন্টারসেকশনে ধরো ইয়া দেওয়া আছে, সাপোজ রেড সিগন্যাল দিয়ে দিছে, তারপরও অনেক সময় ড্রাইভার রেড ক্রস করে দিতে পারে, বা কেউ একটা টার্ন করার আগে যদি কেউ ওয়ার্নিং পায় যে না, সে বামে একটা পেডেস্ট্রিয়ান মুভ করতেছে, তুমি থাইমা যাও, হ্যাঁ, সে একটা অ্যাডভান্স ওয়ার্নিং দিয়ে দিল যে ইমার্জেন্সি সিচুয়েশনে সে আর টার্ন করলো না। তো এই সব এখানে মানুষ রোড সেফটি ব্যাপারে খুবই অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে যেতেছে, আমি যতটুকু বুঝতেছি। এবং ইভেন ইন ফিউচার এখানে অটোমেটেড ভেহিকেলও এরা খুব কাছাই নিয়ে আসতেছে, খুব বেশি দেরি না, আমি মনে করি যে এখানে অটোমেটেড ভেহিকেল এরা ইমপ্লিমেন্ট করবো। ইভেন আমি আমার আমাদের সেন্টারেই আছে একটা অটোনোমাস ভেহিকেল, ফুল অটোনোমাস একটা ভেহিকেলই আছে, আমরা এটার নাম হচ্ছে জয়ী 2। প্রায় দেখি এই অটোনোমাস ভেহিকেলটা আর কি ওরা ইউজ করে এই বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে আর কি, ডেটা কালেকশন বা যাতে ফার্দার অটোনোমাস ভেহিকেল ইমপ্রুভমেন্টের জন্য ওরা কাজ করতে পারে সার্বিক ব্যবস্থাপনায়। ঠিক আছে, তো এই আর কি আমার সার্বিক বিস্তৃত আলোচনা আমি যতটুকু বললাম তোমাদের। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে জানার, যে আমি হয়তো অনেক কিছু শ্যালো ভাবে বইলা গেছি, যেটা হয়তো এমনও হইতে পারে যে হয়তো বা আমি হয়তো এমন ভাবে আলোচনা করছি যেটা হয়তো অনেক কিছু তোমাদের জন্য অনেক বেশি টাফ তোমাদের জন্য বোঝা, আবার অনেক কিছু হইতেছে অনেক বেশি ইজি হয়ে গেছে তোমাদের জন্য বোঝা, এমনও হইতে পারে। সো আমি চাই তোমরা কিছু কোশ্চেন করো, ওই পার্সপেক্টিভে আমি কিছু অ্যান্সার দিই যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ সহজ হয়। জি স্যার, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কমেন্ট বক্সে কমেন্ট করি, তাহলে এটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। সবাই প্লিজ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে কমেন্ট গুলা করি। স্যার আপনার প্রজেক্ট তো তাহলে স্যার অনেক লং টার্ম প্রজেক্ট। লং টার্ম, হ্যাঁ, টাইম তো লাগেই, তবে কারণ অনেক স্যার এখানে ডাটা কালেক্ট করতে হচ্ছে। না, ডেটা আসলে কালেক্ট হতেছে নভেম্বর পর্যন্ত, কিন্তু আমার আসলে নভেম্বর পর্যন্ত ডেডলাইন না, আমার ডেডলাইন আছে গিয়া অগাস্টের 17 দিকে। সো আমি ডেটা আমি হয়তো এর আগেই আমি হয়তো কাজ করে ফেলাম, মানে এর আগের এত ডেটা আমার লাগবে না হয়তো, আমি আশা করতেছি। আমার আমার প্রেডিকশন একুরেসি যথেষ্ট পাইলে তো হয়েছে, সো এত ডেটার হয়তো প্রয়োজন হইব না, আমি আশা করতেছি আর কি। স্যার আমাদের কোশ্চেন আসা শুরু হয়ে গেছে, আমি কোশ্চেন গুলো পড়তেছি। ফায়াজ ফাহিম ভাই লিখছেন, হোয়াট শুড আই লার্ন ফার্স্ট, ডিপ লার্নিং অর মেশিন লার্নিং? মেশিন লার্নিং, ট্রেডিশনাল মেশিন লার্নিং ফার্স্ট, একদম বেসিক মেশিন লার্নিং থেকে। হ্যাঁ, আমি বললাম তো যে ট্রেডিশনাল মেশিন লার্নিং হচ্ছে শ্যালো সিম্পল অ্যালগোরিদম, তারপরে আরো জটিল অ্যালগোরিদম হইতেছে গিয়া ডিপ লার্নিং, আরো পরে হইতেছে গিয়া ওই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, যেটা আর কি। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো অবশ্যই ফার্স্টে শ্যালো মেশিন লার্নিং, ডিপ লার্নিং আগে না, ওটা হয় না, এবং এটা অনেকটা দেখা যায় যে কনসেপ্টের অনেক গ্যাপ থেকে যায়। যদি ফার্স্টে কেউ ডিপ লার্নিং এ হাত দেয়, তার ব্যাক কনসেপ্টের অনেক গ্যাপ থেকে যাবে, সে হয়তো কোডিং করে হয়তো সলভ করতে পারে, বাট এটা ডিফিকাল্ট এবং বেসিকের সমস্যা থেকে যাবে। স্যার মেশিন লার্নিং এর জন্য স্যার আইডি, এটা কি এটা বেস্ট হবে বিগিনারদের জন্য কোনটা স্যার? মেশিন লার্নিং এর জন্য আইডি বলতে স্যার এই যে জুপিটার কিংবা পাইচার্ম যেগুলো আমরা ইউজ করি। না, এগুলো তো আসলে মেশিন লার্নিং কোনো ফ্যাক্টর না। তোমরা মানে জুপিটার পাইথনের জন্য স্যার, পাইথনের ওইটা তোমরা লাইব্রেরি ইউজ করতে পারো, সাইকিট লার্ন, আমরা লাইব্রেরি ইউজ করি সাইকিট লার্ন, বাট তোমরা এই জুপিটার নোটবুক ইউজ করো বা স্পাইডার ইউজ করো, হ্যাঁ, বা পাইচার্ম ইউজ করো, এগুলা ম্যাটার না। এটা তো জাস্ট পাইথনের একটা প্ল্যাটফর্ম যেগুলাতে তোমরা পাইথন কোডিংটা করবা, ঠিক আছে? এটা সব জায়গায়, এটাতে তুমি যে কোনো কিছুই করবা, এটা সেম, এটা কোনো সমস্যা না। কিন্তু
মেশিন লার্নিং এর জন্য, ট্রেডিশনাল মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্ন লাইব্রেরিটা খুবই ইজি, বিকজ এই লাইব্রেরিটা নিয়ে কাজ করলে তোমার বেসিক পাইথনের স্কেচ থেকে শুরু করতে হবে না। মানে এটাতে মেশিন লার্নিং এর জন্য বিল্ট ইন লাইব্রেরি তৈরি করা আছে, তুমি অটোমেটিক কিছু পাওয়া যাবে। কিন্তু তুমি যদি ওই একদম স্কেচ পাইথন থেকে শুরু করো, তোমার জন্য অনেক পেইন হইব। ঠিক আছে? জি স্যার। নাইমুর রহমান নির্ঝর ভাই কমেন্ট করছেন, আমি আরডুইনো দিয়ে কাজ করতে চাচ্ছি কিন্তু কনফিউজড, আমি কি অন্য কোনো মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজ করব? না, শুরু করো, কনফিউজ হওয়ার কিছু নাই। তুমি যদি আরডিনো দিয়ে কাজ শুরু করতে চাও শুরু করো, যদি অন্য কোনোটা দিয়ে শুরু করতে চাও শুরু করো। একটা কি নাও, অথবা কেউ থেকে ধার নাও, অথবা রোবোটিক্স গ্রুপ থেকে নাও, যে এই করো, একটা শুরু করো, এতে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এরপরে স্যার আফসানা আক্তার কানিস কোশ্চেন করছেন, ইজ স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট টু লার্ন মেশিন লার্নিং? না, স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স এর একটা ধাপ আছে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর একটা ধাপ আছে না, স্ট্যাটিস্টিক্স ম্যান্ডেটরি না। যাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ আছে, হ্যাঁ, তাদের মেশিন লার্নিং এর ইন ডেপথ কমপ্লেক্স অ্যালগরিদম গুলা বুঝতে অনেক ইজি হয়। হ্যাঁ, কিন্তু এর মানে এই না যে তুমি মেশিন লার্নিং শুরু করতে তোমার স্ট্যাটিস্টিক্স মানে হইয়া তোমার মেশিন লার্নিং শুরু করতে না, এমন না, এরকম না। তুমি ডাইরেক্ট মেশিন লার্নিং থেকে শুরু করবে, কারণ ওইটা একটা ডিফারেন্ট ফিল্ড। ধরে নেওয়া হয় যে এরকম যে একটা ফিল্ডের ইভালুয়েশন হয়, একটা ফিল্ড শেষ হয়, ওই ফিল্ডের পরবর্তী স্টেপ থেকে আরেকটা ফিল্ড শুরু হয়, আরেক জায়গায় শেষ হয়। তো তোমার ফিল্ড ওই পরবর্তী স্টেজ থেকে শুরু হইতেছে। তো তোমার প্রিভিয়াস ফিল্ড নিয়ে তোমার যদি কাজ না থাকে, তোমার ওটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই। তবে যদি তুমি শিখতে চাও এনিথিং ওকে, বিকজ স্ট্যাটিস্টিক্স একদিকে হেল্প করে, তোমার ডেটাটা অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্যাল ওয়ে অনেক সময় হেল্প করে, বাট এটা ম্যান্ডেটরি না যে তোমার মেশিন লার্নিং জানতে হইলে তোমার স্ট্যাটিস্টিক্স জানতে হবে, ম্যান্ডেটরি না। ওকে স্যার। রুবায়েত হোসেন ভাইয়া কমেন্ট করছেন, will there be a field for those who are currently studying or are interested in pursuing a career in electrical vehicle along with modern automation in generation and industries? When can we expect to drive a Tesla across the country without actually driving? কোশ্চেনটা একটু কমপ্লেক্স, মানে স্টার্ট করছো ইন করছো, আমার বুঝতে কষ্ট হইতেছে। সেন্টেন্সটা অনেক কমপ্লেক্স, একটু আমার ইজি করে বলো। মানে সেন্টেন্সটা অনেক পারলে রাইট করো, যাতে আমার হয়তো রাইট করে দাও, তাহলে আমার তো ইজি হয় পড়তে। আমি কনসেপ্ট সেন্টেন্সটা ধরতে পারিনি। ভাইয়ের লাস্ট কোশ্চেনটা ছিল যে হচ্ছে আমরা কি কোন নাগাদ এক্সপেক্ট করতে পারি যখন টেসলা আমাদের দেশে ড্রাইভিং ছাড়াই কাজ করবে, মানে ড্রাইভার ছাড়াই কাজ করবে? মানে টেসলা অটোমেটেড ভেহিকেল কবে আমাদের দেশে আসবে, কোশ্চেনটা কি জি এরকম? স্যার। জি স্যার। এটা এটা একটা বলা খুবই ডিফিকাল্ট। যদি তুমি মনে করো যে বাংলাদেশের সিচুয়েশনের কথা পরে, যদি তুমি অ্যাডভান্স কান্ট্রিতে চিন্তা করো, দেন আমি হয়তো বলতে পারি যে না, এটা খুব ক্লোজ। বা যদি বাংলাদেশের কথা চিন্তা করো, এটা কিছুই বলা যায় না, কারণ বাংলাদেশের সিচুয়েশন অনেক কিছুই আনস্টেবল। কখনো বাংলাদেশ খুব আগায় যায়, কখনো বাংলাদেশ খুব পিছায় যায়। হ্যাঁ, এটা খুবই ডিফিকাল্ট, এবং কখন কোন টেকনোলজি আসবো এবং কয়দিন থাকবো এবং ওই টেকনোলজি কয়দিন হোল্ড করবো, এগুলা কোনো কিছুই বলা যেতেছে না বাংলাদেশের সিচুয়েশনে। আর হচ্ছে স্যার, ইলেকট্রিক্যাল ভেহিকেলের অনেকেই পড়তেছে, তাদের জন্য কি স্পেসিফিক কোনো ফিল্ড থাকবে ক্যারিয়ারে? এটা কোশ্চেনে ছিল। সবার আগে আমি বলবো ইন্টারেস্ট। তুমি কোন সেকশনে ইন্টারেস্ট ফিল করো? আমার সেকশন আমি বললি, এবার তোমার একটা ভালো জিনিস কোশ্চেন করছো। ইন্টারেস্ট সবকিছুর আগে। আমি কি নিয়ে করতে চাই, আমি কি নিয়ে কাজ করতে চাই, এইটার এরই প্যাশনটা আমার যে জায়গায় আছে, অবশ্যই যাতে আমি সবকিছু বাদ দিয়ে ওই প্যাশনের সাথে আমি থাকি। আমি যখন মেকানিক্যালে পড়ছি, আমি হয়তো বলি নাই, আমি কুয়েট মেকানিক্যালে পড়ছি, খুলনা কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো আমি যখন পড়ছি, আমাদের সময় কোনো রোবোটিক্স এর কোনো টিচারও ছিল না, আমাদের রোবোটিক্স এর কোনো কিচ্ছু ছিল না, কোনো কোর্সও ছিল না রোবোটিক্স এর, বা কন্ট্রোলের কোনো কিছুই ছিল না। সো আমি এভরিথিং যা কিছু করছি, যা কিছু শিখছি, আরডুইনো মাইক্রো কন্ট্রোলার বা ডিভাইস কন্ট্রোলিং এবং এই প্রোগ্রামিং এন্ড এই লজিক এন্ড ডিভাইস আপলোড দেওয়া, স্ট্রাকচার তৈরি করা, সবকিছুই এটা প্যাশন থেকে। এবং আমি যে করতাম, এমন হইতো যে অনেক ফ্রেন্ড
বুঝতো না, ওরা বলতো যেটা করে কি হবে, এটা তো আমাদের স্কিলটার সাথে না। কিন্তু আসলে যে মেকানিক্যালেও রোবোটিক্স একটা ইম্পর্টেন্ট ফিল্ড, রোবোটিক্স যে মেকানিক্যালের একটা পার্ট, এটা অনেকেই বোঝে না। এখন আমাদের কুয়েটের রোবোটিক্সে আমি যতটুকু জানি, আমাদের ভালো একজন স্যার আছে, হেলাল আল নাহিয়ান, উনি রোবোটিক্সের। সো এখন ভালো ইমপ্রুভ হইতেছে, কিন্তু আমাদের সময় ছিল না। কিন্তু আমি একা প্যাশন নিয়ে আমি সবসময় এই রোবোটিক্সের বা কন্ট্রোলের উপর ছিলাম। এবং ইন রিটার্ন, এই যে এখন আমি কিউটিতে আছি, সুপারভাইজার খেয়াল করছে যে আমার প্রোফাইল, আমার যত রিসার্চ পেপার ছিল সবই অটোমেশন কন্ট্রোল, এবং আমার ইন্টারেস্ট ছিল দুইটা ইউনিভার্সিটি, একটা ছিল দুইটা ফিল্ড, একটা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, আর একটা হচ্ছে কনস্ট্রাকশন অটোমেশন। সো আমি আমার ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমি এখন আছি, সো আমি এখন হ্যাপি। এবং যদি আমি হ্যাপি থাকি আমার ফিল্ডে, আমার ইন্টারেস্টে, তাহলে আমার কাজ করতে আমার অনেক সুবিধা এবং আমি ভালো আগাইতে পারবো। সো এই কারণে আমি মনে করি যে যেই ফিল্ডে কাজ করতে ইন্টারেস্টেড, সেই ফিল্ডে প্যাশনেট থাকুক। জি স্যার। আরেকটা কোশ্চেন আসছে নাইমুর রহমান নির্ঝর ভাইয়ের কাছ থেকে, হাউ মাচ ম্যাথ ইজ নিডেড ফর মেশিন লার্নিং? ডিপেন্ডস, ম্যাথ কতটুক নিডেড, সবই একসাথে লাগে। হ্যাঁ, সবই একসাথে লাগে, কিন্তু তুমি যদি পড়ে থাকো একটা জায়গায়, তাইলে তুমি আগাইতে পারবা না। সো আমরা যেটা চিন্তা করি যে, ধরো তুমি একটা কোশ্চেন, আমরা ছোট সময় করতাম যে অনেক বড় প্রশ্ন আমাদের সময় ছিল, 10 নাম্বারের প্রশ্ন ছিল, আমরা মুখস্থ করতাম। আমাদের সময় 10 নাম্বারের প্রশ্ন ছিল, আমাদের মুখস্থ করতে হতো, ক্লাস 8, 9, 10 তখন। 10 নাম্বারের প্রশ্ন, অনেক বড় বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন আমরা বলতাম। তোমাদের সময় তোমরা তো সৃজনশীল হয়ে গেছে নাকি কি চাই না, পাও নাই হয়তো বা, ঠিক আছে। সো ওই 10 নাম্বারের প্রশ্ন যদি আমরা পড়তে নিতাম, তখন কোনোভাবেই এই প্রশ্ন যদি আমরা প্রথম থেকে শুরু করতে নিতাম, হ্যাঁ, ওই ইন্ট্রোডাকশন যেটা মানে সারমর্ম প্রথম 2-3 লাইনের মধ্যে যদি কোনো কিছু না বুঝতাম, ওইটুকুই যদি বারবার পড়তে থাকতাম, তাহলে এই রচনামূলক প্রশ্ন আর জীবনে সারাদিন মুখস্থ হইতো না। তো আমরা যেটা করতাম যে পুরোটা রিড করতাম, পুরোটা 2-3 বার করে রিড করতাম, না বুঝলেও পুরো বারবার রিড করতাম। সো এই জন্য আমি বলবো যে ওই ম্যাথমেটিক্স না পড়ে থেকো না। এই জন্য আমি জাস্ট তোমাদের দুইটা লিঙ্ক শেয়ার করছি। একটা হইতাছে কি ট্রেডিশনাল মেশিন লার্নিং কোর্সের একটা মেশিন লার্নিং উইথ পাইথন, আর একটা হচ্ছে মেশিন লার্নিং ওই যে অ্যান্ড্রু এনজির কোর্স, এটা আর কি বিশাল কোর্স এটা। সো আমি ফার্স্ট মনে করি ম্যাথমেটিক্স জানতে চাইলে ওই বিশাল কোর্সটা দরকারি। অ্যান্ড্রু এনজির ওই ম্যাথমেটিক্স এর রিলেটেড সব বিস্তর আলোচনা দেওয়া আছে কোর্সের ওই কোর্সটাতে। বাট আমি মনে করি ফার্স্ট ডিগ ইন করার জন্য ওইটাতে হাত না দিয়া তোমরা মেশিন লার্নিং উইথ পাইথন যেটা, হ্যাঁ, সাইয়েদের যে কোর্সটা, ওইটা শুরু করে ওইটার ভিডিওগুলো দেখে ওইটা শেষ করে, সাথে সাথে আমি দেখাই দিছি তোমাদের টিউটোরিয়াল দেখাই দিছি, ওই টিউটোরিয়াল ধইরা কোড করো, কোড কইরা দেন পাইথনের কোড শিখো। দেন তখন তুমি ওই ডেটা আপলোড দিবা, কোড করবা, প্রেডিকশন করবা, দেখবা যে তুমি কাজ করতেছো, তোমার কাজ হইতাছে, তখন তোমার ইন্টারেস্ট কাজ করবো আরো ওইটা ব্যাপারটা জানতে। আদারওয়াইজ তুমি যদি একটা ম্যাথমেটিক্স সাইড কাজ তুমি বুঝতেছো না তুমি কি করতেছো। সো এই কারণে কোড করো পাশাপাশি। হ্যাঁ, কোড করার পর যখন কোডে আটকে যাবে, কোডে আটকে গেলে একটা ইরর আসে, পাইথনের তো নিয়মে কোডে আটকে গেলে একটা কোডের একটা ইরর আসে, ওই ইররটা লেখা আবার নেটে সার্চ দিবা, আর ওয়ে নাই এটাই করতে হয়। যদি খুব বেশি সিলি মিস্টেক না হয়, তাইলে ওই কোডের ওই প্রবলেমটা লেখা নেটে সার্চ দিলে ওইটার অ্যান্সার মোটামুটি তোমরা পাইবা, কারণ পাইথনের অনেক ফোরাম থাকে যারা প্রবলেম নিয়ে ডিসকাস করে, ঠিক আছে। সো ফার্স্ট যেটা সাজেস্ট করছি, ওই কোর্সটা কইরা, ওই কোড কইরা একটু অ্যাডাপ্ট হও মেশিন লার্নিং এর সাথে, দেন পাশাপাশি তুমি ম্যাথমেটিক্সও শিখো, কারণ সবটাই লাগবে, দিন শেষে সবটাই লাগবে, কোনো কিছু উইকনেস থাকা যাবে না। তো এটা ম্যান্ডেটরি না যে তোমার আজকে ম্যাথমেটিক্স পাইরাই তোমার কোডে হাত দিতে হবে, এমন কোনো কিছু না, ঠিক আছে। জি স্যার। তামিম কোশ্চেন করছেন, রাসবেরি পাই নিয়ে কাজ শুরু করতে চাইলে বিগিনার হিসেবে কিভাবে শুরু করা উচিত? রাসবেরি পাই নিয়ে আসলে আমি কোনো সময় করি নাই, আমি নর্মালি আরডুইনো দিয়ে কাজ করছি। সো কনসেপ্ট অ্যাকচুয়ালি সেম, এটা জাস্ট একটা মাইক্রো কন্ট্রোলার বা এটা একটা কন্ট্রোলার, ঠিক আছে। বাট এটার জন্য বিভিন্ন জিনিস দরকার পড়ে, এটা জাস্ট একটা কন্ট্রোলার যে জায়গায় তুমি তোমার কোডটারে আপলোড দিবা, বাট তোমার পারপাস কি, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তুমি কি একটা ডিভাইস অটোমেশন করবা, বা একটা অটোমেটেড মেশিন ক্রিয়েট করবা যেটা তোমার ইন্ডাস্ট্রির কোনো একটা পারপাস সার্ভ করে? তুমি যদি ওইটা করতে চাও, তাইলে ওইটার জন্য তোমার কি করা লাগবে, তোমার আগে বাইর করতে হবে। সাপোজ একটা ইন্ডাস্ট্রিয়াল কনভেয়র তুমি ক্রিয়েট করবা, একটা কনভেয়র তুমি ক্রিয়েট করতে চাইলে ওই কনভেয়রটা কি করতে হবে, একটা মুভিং, একটা সার্কুলেটিং একটা মোশন ক্রিয়েট করতে হবে। সার্কুলেটিং মোশনটা ক্রিয়েট করার জন্য তোমার কোন কোন ডিভাইস দরকার পড়ে, একটা মোটর দরকার পড়বো,
ওই মোটরটার সাথে অ্যাকচুয়েটর সেট করতে হবে, গিয়ার আপ করতে হবে, যাতে পুরো জিনিসটা সিস্টেমটা ঘুরাইতে পারে এবং একটা পাথ তৈরি হয় কনভেয়রটা ঘুরানোর জন্য। এবং তুমি যদি একটা শর্ত দিতে চাও যে তুমি কোনো টাইমের পার্সপেক্টিভে ঘুরাইবা বা কোনো কিছু সেন্সরের পার্সপেক্টিভে ঘুরাইবা, যে কোনো কিছু সেন্স হইতাছে, ওই সেন্সিং এর পার্সপেক্টিভে এটা থ্রেশহোল্ড ভ্যালু এর বেশি হইলে তোমার এত সময় ঘুরবো, এর বেশি কম হইলে তোমার এত সময় ঘুরবো, তখন তোমার আরো ডিফারেন্ট অ্যালগরিদমে যাইতে হবে। সো আমার ফ্যাক্ট হইতাছে যে তুমি রাসবেরি পাই ইউজ করো বা আর্ডুইনো ইউজ করো, নো ম্যাটার, তোমার বিগিন করতে হবে ডিভাইসে এবং কনসেপ্টে এবং কোডিং এ। কোডিংটা দেখো, কোডিংটা শিখো আর রাসবেরি পাইয়ের, এবং পাশাপাশি রাসবেরি পাই এবং ওই টেক শপের বিভিন্ন ডিভাইস গুলা খেয়াল করো, যে কোন ডিভাইস গুলা কিভাবে তুমি রাসবেরি পাইয়ের সাথে অ্যাড করবা এবং তোমার পারপাসটা কি, ওই পারপাসটা ফুলফিল করার জন্য কোন ডিভাইসটা দরকার। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন আছে ইমামুল মুরসালিন শিমুল ভাইয়ের কাছে, বিগিনার হিসেবে কি রকম প্রজেক্ট দিয়ে শুরু করা উচিত আর কোন কোন বিষয় জানা প্রয়োজন? বিজ্ঞান হিসেবে আমি মনে করি সবচেয়ে সহজ কাজ, প্রথম দিন শুরু করো, একটা এলইডি নাও, এলইডি নিয়ে দুই পাশে দুটা প্লাস মাইনাস দিয়ে এসে জাস্ট এটা জ্বলাও, এটাই হচ্ছে প্রথম দিনের টাস্ক। দ্বিতীয় দিনের টাস্ক মাইক্রো কন্ট্রোলার ইউজ করো, মাইক্রো কন্ট্রোলার নিয়ে তুমি জাস্ট একটা সেন্সর ইউজ করো, বা ওই এলইডিটারেই তুমি কোড করো এমন ভাবে যাতে টাইমের পার্সপেক্টিভে এলইডিটা জ্বলে নিবে। ধরো তুমি এলইডিটা জ্বলতেছে, প্রথম দিন তুমি এলইডিটা জ্বলাইলা, দ্বিতীয় দিন এলইডিটা এমন ভাবে কোড করলা যে এটা 5 মিনিট পর জ্বলে আবার থামে, আবার 5 মিনিট পর জ্বলে আবার থামে, সাপোজ একটা লজিক ক্রিয়েট করলা। তৃতীয় দিন তুমি এটার সাথে একটা সেন্সর অ্যাড করলা, যে একটা এই সেন্সর একটা দিলা, এই সেন্সরটা এইরকম ভ্যালু দিলে এলইডিটা জ্বলবো। সো এলইডিটা অ্যাকচুয়ালি একটা কনসিডার করো অ্যাকচুয়েটর, হ্যাঁ, নাথিং এলস, জাস্ট একটা অ্যাকচুয়েটর যেটা অ্যাকশন নেয়। তুমি একটা সেন্সর শর্ত দিবা, কন্ডিশন দিবা, ওই কন্ডিশনের সাপেক্ষে অ্যাকশন নিতেছে এলইডি, হয় জ্বলতেছে নইলে নিতেছে। সো এলইডির পার্সপেক্টিভ এই অ্যাকচুয়েটর অনেক কিছু হতে পারে। এলইডিটা পরের দিন মুভ করে দেয়া, এই জায়গায় একটা সার্ভো মোটর বসাই দিবা বা একটা মোটর বসাই দিবা, হ্যাঁ, সেম জিনিস। হয়তো শর্তটা কি হইব, কোনো একটা সেন্সর কোনো কিছু সেন্স করছে, ওই সেন্সিং এর পার্সপেক্টিভে তোমার মোটরটা ঘুরছে, এবং মোটরটা কত ডিগ্রি ঘুরবো এটা ডিপেন্ড করবো তোমার কি পারপাজে তুমি মোটরটা ইউজ করতেছো। তুমি একটা গেট ওপেন বা ডাউন করলে ওই মোটরটা ওইভাবে তুমি সেট করবা যে সার্ভোটা কত ডিগ্রি ঘুরবো। জাস্ট সিম্পল ইনিশিয়েশনের জন্য, জাস্ট সিম্পল ডিভাইস নিয়ে শুরু করো আর কি, দেন বিভিন্ন রিসার্চ দেখো। জি স্যার। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমরা কমেন্ট বক্সে কমেন্ট করি। আচ্ছা, কমেন্ট আসতে থাকুক, এর মাঝে আমাদের একটা সারপ্রাইজ আছে। আমাদের মাঝে ইতিমধ্যে মুবিন স্যার উপস্থিত হয়েছেন, আমরা স্যারকে লাইভ স্ট্রিমে অ্যাড করি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ আমাকে জয়েন করানোর জন্য। আর হচ্ছে সাবিত এবং কমল দুইজনেরই প্রেজেন্টেশন আমি এতক্ষণ ধরে দেখতেছিলাম, খুব দারুণ একটা ওয়েবিনার হলো এবং অনেক ভিউয়ার ছিল, সো আই এম ভেরি হ্যাপি সি দ্যাট। আর হচ্ছে যে খুব কম সময়ে মুস্তাফিজুর রহমান কমল উনি অনেক কিছু ডিসক্রাইব করেছেন, ট্রাই করছি, আমি অনেক কিছু ট্রাই করছি কভার করার, অনেক অনেক কাজে দিবে। সো এটা, আর আমি সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রোবোটিক্স এর যে কাজ আর কি, রোবোটিক্স এর যে ইনিশিয়েটিভটা আমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যেটা শুরু করি, এটা থেকে আমরা আসলে ছোটখাটো পাবলিকেশন করে ফিউচারে রিসার্চের দিকে আগাতে পারি, যেটাই আসলে আমাদেরকে হয়তো হায়ার স্টাডির দিকে নিয়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর আমি থ্যাঙ্কস দিতে চাই কমলকে এত সুন্দর একটা ওয়েবিনার প্রেজেন্ট করার জন্য, আর এদিকে হচ্ছে সাবিতকে অ্যাঙ্করিং করার জন্য, আর ব্যাক এন্ডে হিমেল আছে। এট দ্য সেম টাইম আমাদের বার্কের অন্যান্য মেম্বার এবং কমিটি মেম্বার সবাইকে ধন্যবাদ, আমাদের কারেন্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ। আর কমল হচ্ছে আমার জুনিয়র আর কি, 1 বছরের জুনিয়র, এবং আমরা একই রিসার্চ সেন্টারে কাজ করি অস্ট্রেলিয়া।
তো ওর জন্য ওকে জাস্ট ইন্ট্রোডিউস করে দিই আমাদের বার্কের সাথে। তো বার্ক হচ্ছে বার্ট অটোমেশন অ্যান্ড রোবোটিক্স ক্লাব, যেটা 2019 সালে আমরা তৎকালীন আমাদের প্রেসিডেন্ট ছিলেন আকরামুল আলম স্যার, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। তো আমরা সেই সময় আসলে একটা নতুন জিনিস শুরু করা আসলে কতটা কঠিন সেটা সবাই বুঝতেই পারে। সো ওই সময় স্টুডেন্টদেরকে নিয়ে আমরা অনেক উৎসাহ নিয়ে শুরু করি এবং খুবই খুবই আমরা সৌভাগ্যবান যে আমরা খুব কম সময়ে অনেক ভালো একটা রেসপন্স পাই। এরপরে আমরা একটা প্রজেক্ট ফেয়ার অ্যারেঞ্জ করি। তো পরপর 2টা প্রজেক্ট ফেয়ার হয় এই বার্কের আন্ডারে। তো এখন নতুন করে আবার কমিটি ডিক্লেয়ার করা হয়েছে। আশা করি আমাদের নতুন কমিটি মেম্বাররা এবং স্টুডেন্টরা নতুন উদ্যমে কাজ শুরু করবে। জি স্যার। সো এতটুকুই স্যার, আমার বলার। ধন্যবাদ মহিন ভাই, Thank you, sir. ভালো লাগলো আপনার কথায়। স্যার, আমাদের মাঝে আরো কিছু কোশ্চেন আসছে, আমি একটু পড়ি। বাংলাদেশের প্রেক্ষিতে ইমেজ প্রসেসিং এর ফিউচার কেমন? অবশ্যই অনেক ভালো। ইমেজ প্রসেসিং ফিউচার অবশ্যই ভালো। ইমেজ প্রসেসিং এবং হ্যাঁ, ইমেজ প্রসেসিং এর সাথে ইভেন আমাদের এই মেশিন লার্নিং এর কিছু সম্পর্ক আছে। যেমন আমরা ওই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক নিয়ে অনেকে কাজ করে, যেটা ইমেজ প্রসেসিং এর সাথে সম্পর্ক করে, এবং ইমেজ বেসড ক্লাসিফিকেশনের জন্য আমরা এই প্রেডিকশন বা ফরকাস্ট এগুলো আমরা ইউজ করি। তো ইমেজ প্রসেসিং অবশ্যই এভরি ফিল্ডে এটার আছে। যেমন আমি তোমাদের যে ইয়াটা দেখাইছি, যে সার্জিক্যাল রোবটটা দেখাইলাম তোমাদের, যে সার্জিক্যাল বোর্ডটা ইভেন এরকম রোবট অপারেশনের জন্য ইমেজ প্রসেসিং ইউজ করা যেতে পারে টোটালি অপারেশনের জন্য, যেটা ওই মোমেন্টে যখন এই রোবটটা তোমার মানে ব্রেনের যখন হিট করবো, হ্যাঁ, তো ওইটা তো সেলফ অপারেটিং। সো এরকম সেলফ অপারেটিং জিনিস অবশ্যই অপারেট করার জন্য ইমেজ প্রসেসিং এর মাধ্যমে রিড নিতে পারে যে সিচুয়েশনটা কিরকম আছে, কোন সিচুয়েশনে কিভাবে মুভ করবো, এটা ইমেজ দেখা ইমেজ আন্ডারস্ট্যান্ড করে ওইরকম অ্যাকশন নিতে হতে পারে। সো হ্যাঁ, এভরি সিচুয়েশনে ইমেজ প্রসেসিং এখন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকটা কোশ্চেন, রুবায়েত হোসেন ভাই কোশ্চেন করেছেন, লার্নিং এন্ড অ্যাকচুয়ালি অ্যাডাপ্টিং টু পাইথন ফর এ নন সিএসসি স্টুডেন্ট ক্যান বি ট্রিকি and time consuming. So should we first learn Python for data analysis to do some undergrad research work, or should we focus on Python for machine learning? Are these two similar? ওকে, ডিপেন্ড অন পারপাস। তো কেউ যদি মেশিন লার্নিং ফোকাস দিতে চায়, সে বেসিক পাইথন, কিছু বেসিক পাইথন লাগে, ঠিক আছে, কিছু বেসিক পাইথন লাগে। সো পাইথন ফর লার্ন পাইথন ফর ডেটা অ্যানালাইসিস ফর সাম আন্ডারগ্রেড এন্ড শুড ফোকাস। হ্যাঁ, সো পাইথনের কিছু বেসিক লাগে, পাইথন মোটামুটি শিখা লাগবে সবকিছুতেই। সো এই শিখাটা এমন, পাইথনের ফিল্ড তো অনেক বিস্তৃত, পাইথন তো তোমার শিখতে শিখতে অনেক ফিল্ডেই পাইথন ইউজ আছে। সো সবকিছু তো একসাথে বসে শিখা যাবে না। তোমার পারপাস যদি হয় মেশিন লার্নিং, সো মেশিন লার্নিং রিলেটেড পাইথনের যে কোড ওইগুলাই শিখো। এবং ওইটার জন্য আমি ইভেন তোমাকে সাজেস্ট করে দিয়েছি যে সাইকিট লার্ন লাইব্রেরিটা সাজেস্ট করে দিয়েছি, যে এই লাইব্রেরিটা মানে যদি ইউজ করো তাহলে পাইথনের বেসিক স্কেচ থেকে সবকিছু করতে হবে না। এখানে অনেক কিছু দেওয়া আছে যেটা তুমি সরাসরি পাইথন কোড দিয়া মেশিন লার্নিং এ ডিগিং করে ফেলাইতে পারবা। এই কোড, এই সাইকিট লার্ন লাইব্রেরিটা স্পেশাল। এবং পাইটর্স আমি দেখাইছি, যদি ডিপ লার্নিং করতে চাও তাহলে পাইটর্সটা স্পেশাল। সো তোমরা এটা ম্যান্ডেটরি না যে তোমার পাইথন একদম বেসিক সব যাই না তোমার মেশিন লার্নিং এ হাত দিতে এমন না। তুমি যদি শুধু মেশিন লার্নিং করতে চাও, পাইথন বেসড মেশিন লার্নিং আছে, এই লাইব্রেরি গুলো ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি যে আমার কিন্তু ব্যাচেলর লেভেলে কিন্তু মেশিন লার্নিং সম্পর্কে আমি কিছুই পড়ি নাই, বা কমল তার ব্যাচেলর লেভেলে কিন্তু মেশিন লার্নিং নিয়ে কিছুই পড়ে নাই। সো আমার যখন থিসিস, ব্যাচেলর যখন থিসিসের সময়টা হয়, তখন আমাকে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কিছু কাজ করা লাগছিল। তখন আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে নিজে নিজে শিখছি। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সেলফ লার্নার হতে হবে। তুমি নিজে নিজে যত বেশি শিখতে পারবা তত বেশি ভালো করবা। সো ডেফিনেটলি আমি বলবো যে ম্যাটল্যাব হোক, পাইথন হোক, যে কোনো একটা দিয়ে শুরু করো। পাইথন ইউজ করা এখন সব থেকে বেস্ট, বিকজ পাইথন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়।
এখন পাইথন হচ্ছে ওপেন সোর্স, এটা তো কোনো টাকা দিয়ে কিনতে হয় না। কিন্তু ম্যাটল্যাবের সফটওয়্যারটার দাম অনেক বেশি। সব সব প্রতিষ্ঠান এই ম্যাটল্যাবটা কিনতে পারে না বা বেয়ার করতে পারে না। আর আইডির একটা কোশ্চেন আসছিল, সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি, এক একজন এক একটা জিনিস ইউজ করে। কমল যেটা বললো যে ও জুপিটার নোটবুক ইউজ করে, আর কি বলে অ্যানাকন্ডা এগুলোতে ইউজ করে, তারপরে হচ্ছে স্পাইডার। আমি প্রেফার করি গুগল কোল্যাব, যেটা আমি কমলকে বলছিলাম। গুগল কোল্যাব তুমি লিখে যদি তোমরা সার্চ দাও, দেখবা যে এটা হচ্ছে যে কোনো ব্রাউজারে ওপেন হবে। এখানে তোমরা পাইথন, মেশিন লার্নিং যে কোনো কোড করতে পারবা গুগল কোল্যাবে, ঠিক আছে? সো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এটা ইউজ করে তোমরা যে কোনো সময় ইভেন মোবাইলেও তোমরা পাইথন বা মেশিন লার্নিং রিলেটেড কোড করতে পারবা গুগল কোল্যাবে। এটাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন, স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ট্রিপলি থেকে যাওয়াটা কি সুবিধাজনক হবে? অবশ্যই, অবশ্যই, ওয়াই নট। এটা হচ্ছে তোমাদের সামনে একটা এক্সাম্পল আছে, মানে দুইটা এক্সাম্পল। আমি নিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছি, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি। আর কমল যে ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেকানিক্যাল, একদম ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট না, বাট প্রিটি বিট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো মেকানিক্যালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু পড়া নেই, শুধু বেসিক প্রোগ্রামিং নিয়ে পড়ে। সো ও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতেছে, ডিপ লার্নিং নিয়ে কাজ করতেছে। সো এটা অবশ্যই সুবিধাজনক হবে, এবং অনেকেই এটা নিয়ে কাজ করে। আমার খুব ইচ্ছা ছিল যে সিএসসি নিয়ে পড়বো, মানে ব্যাচেলর লেভেলে ইচ্ছা ছিল। তো আমার ওই সুপ্ত ইচ্ছাটা মনের মধ্যে ছিল, ঠিক আছে? এই কারণে আমি যখন টিচার হয়েছি, আমি তোমাদের টিচার ছিলাম, তোমরা জানো যে আমার ফেভারিট কোর্স ছিল যে কম্পিউটার প্রোগ্রামিং। আমি প্রোগ্রামিং সবসময় নিতাম, এবং পরবর্তীতে আমি ব্যাচেলর থিসিস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, মাস্টার্সে করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। ইনশাল্লাহ সামনে পিএইচডি তো এআই নিয়ে কাজ করব। সো ডেফিনেটলি তোমরা করতে পারবে। এটা একটা হট টপিক এখন, এবং আমি বললাম না তোমাদের যে মেশিন লার্নিং, অটোমেশন, কন্ট্রোল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং টাইপ অফ সেম। সো এইগুলা সব জায়গাতেই ইউজ হইতেছে, সব জায়গাতেই এখন। হ্যাঁ, সো একটা কমন উদাহরণ দেই। ইভেন যারা মানে বড় বড় রিসার্চার ছিল বিভিন্ন স্পেসিফিক ফিল্ডে, লাইক মনে করো যে সিভিলের কোনো স্পেসিফিক ফিল্ড বা এনার্জির ফিল্ড, হ্যাঁ, তারাও দেখা গেছে অনেক বড় বড় রিসার্চার, তারা এনার্জি বা ট্রান্সপোর্টেশনের অনেক বড় বড় কাজ করতেছে এবং ডেটা ক্রিয়েট হইতেছে। কিন্তু ওই ডেটাটারে যে ফার্দার তোমার ইউজ করবো, হ্যাঁ, ফার্দার ইউজ করার জন্য তারা নিজেরা কিছু করতে পারতেছে না, কারণ তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফোরকাস্টিং এর নলেজটা নাই, বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর নলেজটা নাই। তখন দেখা যাইতেছে তারা অনেক সময় দেখছি যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্টুডেন্ট হায়ার করতেছে, কিন্তু তারা নিজেরা অনেক কিছু জানে না, সো এই জিনিসটা এখন হট টপিক। যদি তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর দিকে আগাও, এটা এখন হট টপিক। কারণ জিনিসটা বিশেষ করে ডিপ লার্নিং এর ইভ্যালুয়েশনটা হইছে এই 2006 এর দিকে। এটা খুব নতুন আর কি, এই কারণে। থ্যাংক ইউ স্যার। আমাদের অলরেডি 1 ঘন্টা 9 মিনিটের লাইভ হয়ে গেছে, আর কোনো কোশ্চেন আপাতত দেখা যাচ্ছে না। এত ব্যস্ততার মাঝেও স্যার, কমল স্যার এবং মুবিন স্যার, আপনারা দুজনে আমাদের সময় দিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর আমাদের বার্কের থেকে এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, তার মাঝে ওয়েবিনার করা ছাড়া আমাদের তেমন কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে পারছি না। ওয়েবিনার মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকমের তথ্য আপনাদের কাছ থেকে আজকে স্যার আমরা অনেক তথ্য জানলাম। তারপরে স্যার এআই, মেশিন লার্নিং সম্পর্কে অনেক কিছু বললেন, যেটা আমাদের অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। আর এর মাঝে স্যার আপনারা সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকের মতো ওয়েবিনার তাহলে স্যার এখানেই শেষ করতে পারি। সাবিত, যা একটা জিনিস বলি যে তোমাদের স্টুডেন্ট কারো যদি কোনো বিষয় নিয়ে মানে কোনো প্রবলেম থাকে, কোনো রিসার্চ বা কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে, আমার প্রোফাইল শেয়ার করে দিও, যাতে ওরা সময় সুযোগে আমরা কোশ্চেন করতে পারি। ঠিক আছে, এনি টাইম আমরা কোশ্চেন করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ সাবিত, থ্যাংক ইউ কমল। আর হচ্ছে যে ফিউচারে অবশ্যই আমি ওয়েট করব তোমাদের নেক্সট ওয়েবিনার কিসের উপরে হবে সেটা দেখার জন্য। আর এট দ্য সেম টাইম এটা যেহেতু ফার্স্ট ওয়েবিনার ছিল বার্কের এই বছর, মোস্ট প্রবাবলি
সো আশা করি সামনের ওয়েবিনার গুলো আরো বেশি দারুণ 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 টপিকের উপরে হবে, আরো দারুণ দারুণ স্পিকার আসবেন। আর এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু থ্যাংক আমাদের কারেন্ট প্রেসিডেন্ট রবিউল ইসলাম স্যার, হেড অফ ট্রিপলি ডিপার্টমেন্ট, উনিও আমাদের ইউনিভার্সিটির বড় ভাই হন। আর হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে জি স্যার, আমি এখানে শেষ করতে চাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যারা ভলেন্টিয়ার ছিলেন ব্যাকগ্রাউন্ডে তাদেরকেও ধন্যবাদ, এবং আমাদের সম্মানীয় স্যার যারা আমাদের লাইভ দেখলেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য। স্যার আজকের মতো আমরা এখানেই শেষ করি তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার বি সেফ। You too.